জিনিসই তোমাদের জানার মধ্যেই পড়বে, অ্যাডিশনাল কিছু হয়তো বা আমি আলোচনা করার চেষ্টা করবো। আমি বারান্দায় চলে আসছি, কারণ আমি যদি বাসায় মানে ঘরের রুমের ভিতরে ঢুকে ক্লাস নিই যে কোনো জায়গায়, আমার বেবি দেখে চলে আসে ছুটে এবং সেও ক্লাস নিতে চায়। সে এখন সজাগ আছে, তাই আমি বারান্দায় এসে ক্লাস নিতেছি। ম্যাম নিয়ে আসেন আমাদের আজকে সাথে ম্যাম। তোর একদিন মিট করে দেওয়ার কথা ছিল। ও ওর সাথে দেখা করতে চাও, ও তো দেখা করতে আসলে আবার কান্নাকাটি করে অস্থির কাণ্ড কারখানা করবে, আবার আমার ক্লাস নিতে দিবে না। তারপর তারাও নিয়ে আসি, এখন আবার দেখে পড়লো আমি কোথায় এসে ক্লাস নিচ্ছি। আমাদের কাউকে তো দেখা যাচ্ছে না, ও কাকে দেখে কথা বলবে? কেউ একজন ভিডিও অন করে রাখো, সে আবার কথা বলতে খুব আগ্রহ প্রকাশ করে। হ্যাঁ আসতেছে, দাঁড়াও নিয়ে আসি। নিত্য কই? তনয় কোথায়? তোমরা আসো। আমারে তো আমিই দেখি না, বাকিরা দেখবে কোত্থেকে? কোরিয়াতে আছে আল্লাহ জানে। এই যে এই যে এই যে ম্যাম কি নাম হাই বাবুর? বলো। ওর নাম বিহান। হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো। হ্যাঁ এটা মার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো বলো, সবাইকে একটু হ্যালো বলে দাও। এই যে বেবি দেখা যাচ্ছে, হ্যালো। এখন সে মানে কথা বলার খুব বেশি একটা মুডে নাই, খেলা করতেছিল, খেলা করতে চলে গেছে। এই যে দেখো ডোরিমন। ওরে আমার নাই তো, আমার রুমের মধ্যে। আবার দেখা করবে সবার সাথে, একবার হ্যালো বলতে হবে তাহলে। হ্যালো বলো, সে হ্যালো, হ্যালো, সে হ্যালো, হ্যালো। কি তোমার? হ্যালো বলতেছে, কনয়কে হ্যালো বলছে। তনয় তুমি কথা বলো। ওর কথা বলবে না, ও চলে গেছে। চলে গেছে সে, খেলার মুডে আছে এখন সে। শর্টকাটে হাই বলে, হাই হ্যালো বলে চলে গেছে। ম্যাম ও নিজেকে একটু সময় দিতে চাচ্ছে ম্যাম, আমরা পরে কথা বলবো হয়তো। কথা যাও বলবে ম্যাম, ক্যামেরার সামনে যে আসছে ম্যাম। হ্যাঁ ক্যামেরার সামনে, ক্যামেরার সামনে কি হচ্ছে? ম্যাম ক্যামেরার সামনে তনয়কে দেখে মুড চেঞ্জ হয়ে গেছে। ও আচ্ছা, না সেরকম কিছু না, একটু খেলার মুড। আর তো ছোট মানুষ, এত এখনো তো কথা বলা শিখে নাই, ওই বাবা মামা পর্যায়ে কথা বলে সে, ওই ভাষা দিয়ে কথা বলে বোঝানোর চেষ্টা করে। এভাবে তোকে প্রায় দেখলে সময় তো আমি ক্লাস নিতে চাই, মোর্শেদকে আমি ক্লাস দেখলে কিন্তু নিতে কান্না দেখলে ও করে দিত চলে ম্যাম। আসে। বলো। ঠিক আমাকে আছে দেখে তো ম্যাম মুড চেঞ্জ হয়েছে। মোর্শেদকে দেখলে তো কান্না করে দিত ম্যাম। সেটাও হতে পারে, তাই না? হয়তো বা, এখন কি জানি, বলা যায় না, ওর উপরে ডিপেন্ড করে, ওর মুডের উপর ডিপেন্ড করে। আচ্ছা আমার ক্লাসটা স্টার্ট করে দিই। হ্যাঁ, সো আমরা রেগুলেশন অফ এনজাইম নিয়ে কথা বলবো। আমরা জানি যে এনজাইমের রেগুলেশনটা দরকার হয়। কেন দরকার হয়? মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে আমাদের বিভিন্ন ধরনের বায়োকেমিক্যাল রিয়েকশনগুলো এনজাইমের প্রেজেন্সে হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে এরকম কিছু রিয়েকশন আছে যাদের কিনা কন্টিনিউয়াস প্রসেসে দরকার হয়। আবার কিছু এরকম রিয়েকশনও আছে যেই রিয়েকশনগুলা মানে সেলুলার নিড অনুযায়ী হয়, মানে যখন সেলের কোনো প্রয়োজন নাই তখন সেই সেলুলার নিড অনুযায়ী রিয়েকশনগুলো অফ থাকে, এবং যখন সেলের ডিমান্ডটা বেড়ে যায় তখন আবার কিছু কিছু ক্ষেত্রে রিয়েকশনগুলো হওয়ার পরিমাণটাও বেড়ে যায়। সো দেয়ার আর সাম টাইপস অফ রেগুলেশন যেটা কিনা এই মানে সেলের নিড অনুযায়ী এই ধরনের রেগুলেশন, মানে এই ধরনের
রিয়েকশনকে বাড়িয়ে দিতে বা কমিয়ে দিতে হেল্প করে থাকে। সো এই রেগুলেশনটা মূলত সেই সমস্ত রিয়েকশনের জন্যই হয় যে সমস্ত রিয়েকশনগুলা অ্যাজ পার সেল নিড দরকার হয়। হ্যাঁ, আর যারা সব সময় যে প্রোডাক্টগুলো আমাদের সেলের জন্য দরকার সেগুলা সাধারণত রেগুলেশনের দরকার হয় না, কারণ তাদের প্রোডাকশন সবসময়ই দরকার। সো এটার ভিত্তিতে সাধারণত যখন রেগুলেশনটা স্টাডি করা হয় দেখা গেল এনজাইমের ক্ষেত্রে রেগুলেশনটা কয়েকটা ভাবে সম্পন্ন হয়। ঠিক আছে কিছু রেগুলেশন হওয়ার জন্য একটু সময় বেশি দরকার হয়, ঠিক কিছু আছে ক্ষেত্রে সময়টা কম ইয়ার দরকার লিখে হয়, দিতাম আবার কিছু ক্ষেত্রে দেখা যায় আওয়ার্স টু ডেজ, মানে এরকমও সময় লেগে যায়। সো মোস্ট অফ দ্য টাইম এনজাইমের ক্ষেত্রে এনজাইম কতটুকু ওয়েতে মানে কতটুকু কাজ করবে, রিয়েকশনের রেট যেটা বোঝানো হয়ে থাকে রিয়েকশন ভ্যালোসিটি দিয়ে, সেটা ডিপেন্ড করে হলো সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপরে। তোমরা এনজাইম 1 কোর্সে হয়তো বা মাইকেলস মেন্টেন ইকুয়েশন থেকে ধারণা পেয়েছো যে এনজাইমের কাজ করার ক্ষমতা মানে রিয়েকশন ভ্যালোসিটি ডিপেন্ডস অন দ্য সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। যেখানে ওই যে কেএম ভ্যালুটা চলে আসে, যে রিয়েকশন ভ্যালোসিটি ম্যাক্সিমাম যখন হয় তখন সাবস্ট্রেটের যে কনসেন্ট্রেশনটা থাকে সেটাকে কেএম বলা হয়, কেএম ভ্যালু বলা হয়, কে ফর মাইকেলস মেন্টেন কনস্ট্যান্ট। এবং এক একটা এনজাইমের জন্য এই ভ্যালুটা ডিফারেন্ট, মানে কোনো এনজাইমের জন্য সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন যেরকম হবে আদার্স কোনো এনজাইমের জন্য তার সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন হয়তো বা ডিফারেন্ট হবে। হ্যাঁ, কোনো এনজাইমস তো কম সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনেই ম্যাক্সিমাম ভ্যালোসিটি শো করে, আবার কোনো এনজাইমের জন্য সাবস্ট্রেটের অনেক বেশি কনসেন্ট্রেশন দরকার হয়। যেমন সাবস্ট্রেট ভ্যারি করে এনজাইমের জন্য এনজাইম স্পেসিফিসিটির কারণে, তেমনভাবেই এরকম কেএম ভ্যালুটাও ভ্যারি করে এনজাইম টু এনজাইম। সো এটা তোমাদের জানা কথা, আমি ধরে নিলাম, তারপরে জানিয়ে দিলাম। সো এই ক্ষেত্রে রিয়েকশনের রেট যেটা বলতেছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের সাথে ভ্যারি করে, তার মানে একটা এনজাইমের জন্য যে সাবস্ট্রেট, সেই সাবস্ট্রেট যখন বাড়বে তখন এনজাইমের কাজ করার ক্ষমতাও বাড়বে, যতক্ষণ পর্যন্ত না সাবস্ট্রেটটা মোস্ট অফ দ্য প্রোডাক্টে কনভার্ট হয়। তার মানে একই সাথে সাবস্ট্রেট বাড়তেছে এবং সাবস্ট্রেট প্রোডাক্টে কনভার্ট হচ্ছে। কেন হচ্ছে? কারণ এখানে এনজাইমটা ফাংশনালি কাজ করতেছে এবং সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করতেছে, এবং এর ফলে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। বুঝা গেল? জি ম্যাম এখন এটার সাথে জড়িত দেখা যায় যে এনজাইম সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের সাথে সাথে কিছু ক্ষেত্রে এনজাইমকে রেগুলেট করা মানে এসেনশিয়াল হয়ে পড়ে অ্যালোস্টেরিক রেগুলেশন অথবা কোভ্যালেন্ট মডিফিকেশনের মাধ্যমে। হ্যাঁ, এখন অ্যালোস্টেরিক রেগুলেশনটা কি? অ্যালোস্টেরিক রেগুলেশন বলতে বোঝানো হয়ে থাকে যেখানে আমরা কিছু এনজাইমকে নির্দিষ্ট করে দিয়েছি যাদেরকে আমরা অ্যালোস্টেরিক এনজাইম বলি, যাদের কাছে অ্যাক্টিভ সাইট ছাড়াও অ্যানাদার একটা পকেট থাকে যেটাকে অ্যালোস্টেরিক সাইট বলা হয়। হ্যাঁ, সেখানে ইফেক্টর বাইন্ডিং এর কারণে যে এনজাইমের ইনহিবিশন অথবা অ্যাক্টিভেশন, এটাকে আমরা অ্যালোস্টেরিক রেগুলেশন বুঝিয়ে থাকি। হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড আমরা কোভ্যালেন্ট মডিফিকেশন বলতে বুঝে থাকি যে এনজাইমকে জাস্ট একটা ফাংশনাল গ্রুপ যুক্ত করে বা ফাংশনাল গ্রুপটাকে ডিটাচ করে এনজাইমকে অ্যাক্টিভ অথবা ইনহিবিট করা। সো এই বিষয়টা হলো দুইটা জিনিস, কোভ্যালেন্ট মডিফিকেশন এবং অ্যালোস্টেরিক রেগুলেশন। এইটা ছাড়াও দেয়ার আর অ্যানাদার কাইন্ড অফ মেকানিজম যেটার মাধ্যমে এনজাইমের অ্যাক্টিভিটি বাড়তে বা কমতে পারে। এই জিনিসটা হলো ডিরেক্টলি সেলের সিনথেসিসের সাথে জড়িত। হ্যাঁ, মানে যেই এনজাইমটার দরকার বেশি সেই এনজাইমটার তৈরি হবে বেশি, যে এনজাইমটার দরকার নাই সেই এনজাইমটা ইনহিবিট হবে বা তৈরি হওয়াটা কমে যাবে। হ্যাঁ, সো এই ক্ষেত্রে ইন্ডাকশন অফ এনজাইম এবং এনজাইমের যে অ্যাক্টিভিটি কমিয়ে দেওয়ার জন্য এনজাইমের প্রোডাকশনকেই কমিয়ে দেওয়া, রিডাকশন অফ দ্য এনজাইম, এটার মাধ্যমেও কখনো কখনো একটা এনজাইমকে প্রোডাকশনটাকে রেগুলেট করার মাধ্যমে এনজাইমের অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করা হয়। হ্যাঁ, সো এই সবগুলো জিনিস যেগুলো আমি বললাম, প্রথমত হলো সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন, দ্বিতীয়ত হলো অ্যালোস্টেরিক রেগুলেশন, তৃতীয়ত বললাম কোভ্যালেন্ট মডিফিকেশন, এবং লাস্ট অফ অল বললাম যে এনজাইম ইন্ডাকশন অথবা ইনহিবিশন। এটার মাধ্যমে সাধারণত আমাদের টোটালি যত সেলের মধ্যে যত এনজাইম থাকে তারা রেগুলেটেড হয়। বুঝতে পারছো? জি ম্যাম এই বিষয়টা আমি আলোচনা করব এখন। এই দুইটার জিনিস তো তোমাদের আমি আগেও পড়াইছি, অ্যালোস্টেরিক এনজাইম সম্পর্কিত বিষয়গুলো তোমরা ভালোই জানো, তোমরা হোমওয়ার্কও করছো। সো অ্যালোস্টেরিক সাইটের সাথে বাইন্ড করে ইফেক্টের মলিকিউল, এই জন্য এটা হয়, এবং দেখা যায় ইফেক্টের বাইন্ডিং এর কারণে। বলো। ম্যাম, আমাদের হোমওয়ার্ক গুলো কি আপনি পাইছেন সবার? হ্যাঁ হ্যাঁ, আমি পেয়েছি। জি ম্যাম।
ওকে, সো এখানে সাধারণত বললাম যেটা ইফেক্টের বাইন্ডিং এর কারণে ইফেক্টেরটা কি ধরনের, সেটা পজিটিভ নাকি নেগেটিভ ইফেক্টের, এটার ভিত্তিতে দেখা যায় যে এনজাইমের যে কে হাফ ভ্যালু এবং ভি ম্যাক্স ভ্যালু এগুলার কিছু চেঞ্জেস হয়, অল্টারনেশন হয়। হ্যাঁ, সাধারণত ভি ম্যাক্স বলতে আমরা যেটা বুঝে থাকি যে যেই ক্ষেত্রে রিয়েকশনের ভ্যালোসিটি ম্যাক্সিমাম হয় সেটাকে ভি ম্যাক্স ভ্যালু বলা হয়ে থাকে। আর কে হাফ বলতে বোঝায় যে ভি ম্যাক্স এর অর্ধেক পরিমাণ ভ্যালোসিটি পাওয়ার জন্য সাবস্ট্রেটের যেই কনসেন্ট্রেশন দরকার সেই কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেটকে কে হাফ ভ্যালু বোঝানো হয়ে থাকে, যেখানে এটা কে বোঝানো হচ্ছে দেখো কে 0.5 মানে কে হাফ ভ্যালু। সো এটা যদি আমরা একটু খেয়াল করি এই ইমেজটার মধ্যে দেখতেছি একটা সুন্দর মানে গ্রাফ। সো প্রথমে যেটা এ দিয়ে নোটেট করা, এটা একটু খেয়াল করো, এটার মধ্যে মাঝখানে যে ব্ল্যাক কালার কার্ভটা দেখতে পাচ্ছি এটা একটা এনজাইম যেখানে কোনো অ্যালোস্টেরিক ইফেক্টর যুক্ত হয়ে নেই। আর উপরে যেটা দেখতে পাচ্ছি গ্রিন কালার কার্ভ, সেটা হলো এই এনজাইমটার সাথেই তার অ্যালোস্টেরিক সাইটে যখন পজিটিভ ইফেক্টর যুক্ত হয়। আর নিচে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ওই এনজাইমের মধ্যে পজিটিভ ইফেক্টর না বসে তার অ্যালোস্টেরিক সাইটে নেগেটিভ ইফেক্টর যখন যুক্ত হয়। তো তিনটা ক্ষেত্রে কি কি চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি, এটা মাইকেলস মেন্টন ইকুয়েশন অনুযায়ী তৈরি করা রিয়েকশন ভ্যালোসিটি ভার্সেস সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের একটা গ্রাফ। সো একটা নর্মাল এনজাইম যেখানে কোনো ইফেক্টর বাইন্ড করে নেই, যদি সেই এনজাইমের সাথে এসে পজিটিভ ইফেক্টর বাইন্ড করে তাহলে দেখো রিয়েকশন ভ্যালোসিটি বেড়ে যায়। তার মানে সে যত মাত্রায় একটা নির্দিষ্ট সময়ে রিয়েকশনটা করতে তার মানে যত দ্রুত সে সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করতো সেই তুলনায় সে আরো দ্রুত বেশি সাবস্ট্রেটকে বেশি প্রোডাক্টে কনভার্ট করে। বুঝতে পারছো? জি ম্যাম। বুঝতে পারছো? জি ম্যাম। মানে দ্রুত সে ওই পরিমাণ সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করার ক্ষমতা রাখে যখন একটা পজিটিভ ইফেক্টর এসে এখানে বাইন্ড করে। মানে পজিটিভ ইফেক্টর বাইন্ড করার কারণে সে দ্রুত আরো একই পরিমাণ সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করে। আর যদি পজিটিভ ইফেক্টর না বাইন্ড করে একটা নেগেটিভ ইফেক্টর বাইন্ড করে সেক্ষেত্রে কি হয়, জিনিসটা আবার উল্টা হয়। তার মানে সে এই কাজটা অনেক আস্তে আস্তে করে। নর্মাল এই যে ইফেক্টর বাইন্ড না করলে সে যেভাবে করতো তার থেকেও তুলনামূলকভাবে অনেক আস্তে আস্তে সে কাজটা করে। তার মানে ইফেক্টর বাইন্ডিং এর কারণে একটা এনজাইম এর অ্যাক্টিভিটি কখনো ড্যামেজ হয় না, বরং এনজাইমের অ্যাক্টিভিটি ডিক্রিজ করে, রিডাকশন অফ অ্যাক্টিভিটি হয়, তার ফলে সেই কাজটা আরো আস্তে আস্তে করে এবং ভি ম্যাক্স ভ্যালুটা আরো কমে যায়। বুঝা গেল? ম্যাম নেগেটিভ ইফেক্টর বাইন্ড করার পরেও কি অ্যাক্টিভিটি থাকে, সেটা কম হয়? হ্যাঁ, অ্যাক্টিভিটি কমে যায়, বাট অ্যাক্টিভিটি সম্পূর্ণভাবে লস হয় না। বুঝতে পারছো? আচ্ছা, নিচে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো কে হাফ ভ্যালুটার মধ্যে কি চেঞ্জেসটা হয়। হ্যাঁ, একই রকম ভাবে দেখো ব্ল্যাক কালার কার্ভটা অনুযায়ী এটা একটা স্ট্যান্ডার্ড। হ্যাঁ, নর্মালি সেরকম এরকম ভাবেই এই সাবস্ট্রেটের মধ্যে দেখা যায় তার এই পরিমাণ রিয়েকশন ভ্যালোসিটি পাওয়ার জন্য, মানে রিয়েকশন ভ্যালোসিটির অর্ধেক যেটা ম্যাক্সিমাম ভ্যালোসিটির যেটা অর্ধেক ভ্যালু, সেই ভ্যালুটা পাওয়ার জন্য তার যে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন ছিল সেটা এখানে দেওয়া, এই কালো কালার করে দেওয়া আছে। আর যদি যখন পজিটিভ ইফেক্টর বাইন্ড করে তখন দেখা যায় এই একই পরিমাণ রিয়েকশন ভ্যালোসিটি সে আরো কম সাবস্ট্রেট থাকাকালীনও দিয়ে দিবে। তার মানে সাবস্ট্রেট যদি কমও হয় তারপরেও সে কম সাবস্ট্রেটকে ব্যবহার করি একই পরিমাণ রিয়েকশন ভ্যালোসিটি আমরা পাবো। আবার দেখা যায় যদি নেগেটিভ ইফেক্টর বাইন্ড করে তাহলে আমি যত বেশি তাকে সাবস্ট্রেট দিব না কেন অনেক সাবস্ট্রেট তার দরকার হবে তার একই পরিমাণ রিয়েকশন ভ্যালোসিটি দেখাতে। বুঝতে পারছো? তার মানে আমি যদি এখন কোনো এনজাইমকে রিসার্চ করতে চাই, আমরা আমাদের প্রথমে জেনে নিতে হবে সেই এনজাইমটা যদি অ্যালোস্টেরিক এনজাইম হয় তার পজিটিভ ইফেক্টর কি এবং তার নেগেটিভ ইফেক্টর কি। এখন সেইটা একটা সেলের মধ্যে যেরকম ভাবে কাজ করতেছিল, আমি যদি সেই মানে তার তুলনায় বেশি কাজ করাতে চাই তাহলে ওই পজিটিভ ইফেক্টর যদি তাকে আমি দিয়ে দেই তাহলে সে কম সাবস্ট্রেটেই দ্রুত বরং আমাকে কাজটা করে দিবে, তাই নয় কি? তাই না? হ্যালো, তাহলে আমাদের ইউজ অফ সাবস্ট্রেট কিন্তু কমে যাবে। মানে এইভাবে আমরা কোনো এনজাইমকে রিসার্চ পারপাসেও কাজে লাগাতে পারি এবং তাকে আমরা অ্যাপ্লাইও করতে পারি আমাদের যে কোনো কাজের প্রেক্ষাপটে আমরা তাদেরকে অ্যাপ্লাইও করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে
সাধারণত টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলা ওরা বিভিন্ন ধরনের এনজাইম যখন ইউজ করে ওদের তখন এদেরকে ইনিশিয়েট করার জন্য, এক্সেলারেট করার জন্য এরকম ইফেক্টের মলিকিউল ইউজ করে, যারা কিনা ওই কম মানে উপদ্রবের মধ্যেই হলো রিঅ্যাকশনটাকে দ্রুত করে দিতে পারে। বুঝতে পারছো? ম্যাম, হুম। আমরা যখন মানে নেগেটিভ ইফেক্টর দেই, তো তখন তো দেখা গেছে শেপটাই অনেকটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। তার মানে প্রোডাক্টের আগে সাবস্ট্রেটটা আসলে প্রপারলি বাইন্ড করার কথা না, বা সেভাবে পড়ার কথা না। তো এই অ্যাঙ্গেলে তারপরেও যে একটা মিনিমাম রিয়াকশন এখানে হচ্ছে, একটা প্রোডাক্ট এখানে উৎপন্ন হচ্ছে, এইটার কি বিশাল কোনো ব্যাখ্যা আছে কিনা ম্যাম? হ্যাঁ, এটার ব্যাখ্যাটা হলো এইরকম যে সেলের মধ্যে অনেক এনজাইম তৈরি হয়। এখন ইফেক্টর বাইন্ডিংটা কত মাত্রা হয় এটা ডিপেন্ড করে, তাই তো, এবং ইফেক্টর প্রোডাকশনও কত মাত্রা হয়েছে সেটাও ডিপেন্ড করে। যেমন একটা এনজাইম যেটা তোমাদের আমি পড়িয়েছিলাম ফসফরুক্টোকাইনেজ, তার জন্য নেগেটিভ ইফেক্টর হিসেবে এটিপি কাজ করে। এখন এটিপি কত অ্যামাউন্টে তৈরি হয়েছে, এখন এনজাইমের পরিমাণ যদি ধরে নাও 50টা, যদি 50টা এটিপি তৈরি হয় এবং 50টা এটিপি সাকসেসফুল বাইন্ডিং করছে কিনা সেটার উপর ডিপেন্ড করে। যদি মনে করো 50টা এটিপি বাইন্ড না করে মাত্র 30টা বাইন্ড করছে, এখন আরো 20টা তো এমনি রয়ে গেছে এনজাইম, তাই না? তারা তো ইফেক্টর বাইন্ড করতে পারে না, এখন তাদেরকে দিয়েও তো রিঅ্যাকশন হচ্ছে। ম্যাম, তাহলে কোনো স্পেসিফিক একটা এনজাইমের হিসাব এটা না, ওভারঅল মানে আমাদের এনজাইমের জন্যই, হ্যাঁ, একটা স্পেসিফিক এনজাইমের জন্যই, বাট অ্যামাউন্ট অফ এনজাইম এবং সেই অ্যামাউন্ট অফ এনজাইমের সাথে অ্যামাউন্ট অফ ইফেক্টর মলিকিউল অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ যদি বলি বাইন্ডিং অফ দ্য ইফেক্টর মলিকিউল, সাকসেসিভ বাইন্ডিং অফ দ্য ইফেক্টর মলিকিউল, এই সবগুলো বিষয় চলে আসে। বুঝছো? এটা তো আমরা যেরকম ভাবে চিন্তা করতে পারি যে বিষয়টা সুন্দর করে এরকম মাথায় চলে আসে যে একটা ইফেক্টর এসে বাইন্ড করবে, তখন এনজাইমের অ্যাক্টিভ সাইটের কনফার্মেশন চেঞ্জ হয়ে যাবে, এবং সেটা যদি ইনহিবিটর হয় তাহলে সেটা ইনহিবিট হয়ে যাবে, সেই সাবস্ট্রেটকে ছেড়ে দেওয়ার পরে প্রোডাক্ট হবে না। একটা পার্টিকুলার এনজাইমের জন্য মানে দিস ইজ মিস কারেক্ট, কিন্তু পার্টিকুলারলি তো একটা এনজাইম প্রোডাকশন হচ্ছে না, তাই না? লস অফ এনজাইম এবং কয়টার মধ্যে এরকম বাইন্ডিংটা হচ্ছে সেটাতে ডিপেন্ড করবে, তাই না? সবকিছু একদম ক্লিয়ার কাট তার হবে না। হ্যাঁ, বুঝছো? সাধারণত এরকম ভাবেই ইনহিবিশনটা রেগুলেটেড হয়। জাস্ট এনজাইমের ইনহিবিশন মানে ডিক্রিজ অফ দ্য অ্যাক্টিভিটি, নট দ্য লস অফ অ্যাক্টিভিটি, ঠিক আছে? ইফেক্টর মলিকিউল সাধারণত আমরা জানি যে দুই ভাবে, আমরা এর আগে বলেছিলাম পজিটিভ আর নেগেটিভ ইফেক্টর তাদের ইফেক্টের ভিত্তিতে। এখন হলো তাদের টাইপের ভিত্তিতে আমরা ওদেরকে আবার দুইটা ভাগে ডিস্ট্রিবিউট করতে পারি। একটি হলো হোমোট্রপিক ইফেক্টর এবং একটিকে বলা হয় হেটারোট্রপিক ইফেক্টর। হোমোট্রপিক ইফেক্টর বলতে যেটা আমরা বুঝবো যে কখনো এনজাইমের সাবস্ট্রেটই যদি এনজাইমকে রেগুলেট করার ক্ষমতা রাখে তাহলে সেই ইফেক্টরকে বলা হয় হোমোট্রপিক ইফেক্টর। মোস্ট অফ দ্য টাইম এনজাইমের সাবস্ট্রেট যখন এনজাইমের সাথে বাইন্ড করে সে তখন এটাকে পজিটিভলি রেগুলেট করে, মানে এদের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, তার মানে এটা এক ধরনের কোঅপারেটিভিটি শো করে, পজিটিভ কোঅপারেটিভিটি। বোঝা গেল? এবং দেখা যায় হোমোট্রপিক ইফেক্টর যখন বাইন্ড করে তখন দেখা যায় যে এনজাইমের যেই সাবস্ট্রেট আর রিঅ্যাকশন ভেলোসিটি ভার্সেস সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের যখন একটা কার্ভ তৈরি করা হয় সেই কার্ভটা সিগময়েডাল কার্ভ হয়ে যায়। হ্যাঁ, সাধারণত দেখা যায় যে মাইকেলস মেন্টন অনুযায়ী যে কার্ভটা পাওয়া যায় সেই কার্ভটা হাইপারবোলিক কার্ভ হয়, বাট এই পজিটিভ ইফেক্টর হিসেবে যখন হোমোট্রপিক ইফেক্টর বাইন্ড করে তখন কার্ভটা সিগময়েডাল কার্ভ হয়ে যায়, আরো দ্রুত রিঅ্যাকশন মানে ভেলোসিটির দিকে রিঅ্যাকশনটা অগ্রসর হয়। বুঝতে পারছো? ম্যাডাম কোন যদি প্রোডাক্ট যদি মানে এনজাইমের সাথে সে বাইন্ড করে তাহলে তো ম্যাম নেগেটিভ মানে রেগুলেশন হওয়ার কথা। চলে আসি, হ্যাঁ, তোমার কোশ্চেনের আনসারে চলে আসি। তুমি চিন্তা করতে পারছো, খুব ভালো কথা। এর পরবর্তীতে আমরা এটা বলতেছি হেটারোট্রপিক ইফেক্টর কারা। মূলত এনজাইমের সাবস্ট্রেট বাদ দিয়ে যাবতীয় যত ইফেক্টর আছে সবাই হলো হেটারোট্রপিক ইফেক্টর। এখন হেটারোট্রপিক ইফেক্টর কখনো কখনো এনজাইমকে ইনহিবিটও করতে পারে, কখনো কখনো এনজাইমকে অ্যাক্টিভেটও করতে পারে। দেখা যায় মোস্ট অফ দ্য টাইম এনজাইমের ইফেক্টরটা যদি প্রোডাক্ট হয় সেটা এনজাইমকে নেগেটিভলি ইনহিবিট করে, হ্যাঁ, কারণ সে ফিডব্যাক ইনহিবিশন দেখায়। এবং দেখা যায় মেটাবলিক যে প্রসেসগুলা তাদের মধ্যে এরকম ফিডব্যাক ইনহিবিশনটা পাওয়া বেশি হয়, কারণ একদম ফাইনাল প্রোডাক্ট অফ দ্য মেটাবলিজম সে গিয়ে প্রথম অথবা দ্বিতীয় কোনো রিঅ্যাকশনকে ইনহিবিট করে দেয় এনজাইমকে ইনহিবিট করার মাধ্যমে, ফলে তার প্রোডাকশনটা একদম প্রায় কমে আসে। বুঝতে পারছো? জি ম্যাম।
সো এখানে সাধারণত আমরা হেটারোট্রপিক ইফেক্টর নিয়ে কথা বললাম। এই যে যেটা বললাম ফিডব্যাক ইনহিবিশন, যেমন এখানে যে রিয়েকশনটা দেখানো হচ্ছে একটু খেয়াল করে দেখো, এখানে যে মেটাবলিক প্রসেস সেটার মধ্যে ফাইনাল প্রোডাক্টটা ধরে নিলাম জি। জি তৈরি হচ্ছে কোথা থেকে? জি তৈরি হচ্ছে মূলত ডি থেকে। ডি থেকে ই, ই এর থেকে এফ, ই এর থেকে এফ এর থেকে জি। এবং ডিটা তৈরি হচ্ছে কোথা থেকে? ডি তৈরি হচ্ছে বি এর থেকে। বি আবার বি যেহেতু ডি তে কনভার্ট হচ্ছে, এটা একটা রিভার্সিবল রিলেশন। এটা দেখো আবার ডিরেকশনটা অপোজিট ডিরেক্টে গেলে পরে ডি বি তে কনভার্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, বি কোথা থেকে তাহলে তৈরি হচ্ছে? তাহলে দেখো একটু বি তৈরি হতে পারে এ থেকে, বি তৈরি হতে পারে সি থেকে, বি তৈরি হতে পারে ডি থেকে। বুঝতে গেল বিষয়টা? ম্যাম যদি এখানে এ তৈরি হতে পারে কার থেকে তাহলে? এ এ কিসে থেকে তৈরি হচ্ছে? জি ম্যাম। এ তৈরি হওয়ার জন্য অন্য কোনো একটা এনজাইমও দরকার হতে পারে। আবার আমরা এরকমও ধরে নিতে পারি যে এ নিজেই একটা কম্পোনেন্ট যেটা আমাদের ফুড সোর্স থেকে আসতেছে। যেমন যদি আমরা এখানে একটু গ্লাইকোলাইসিসের এক্সাম্পলই বলি, ধরে নিলাম এ হলো গ্লুকোজ। এখন গ্লুকোজ কোথা থেকে পাই? আমরা যখন কার্বোহাইড্রেট খাই সেখান থেকে গ্লুকোজ পাই। জি ম্যাম। বুঝতে পারছো? সেটা একটা ধরে নেওয়া রিঅ্যাকশন। এখানে সোর্স অফ এ অথবা সি ডিফারেন্ট কাইন্ড অফ মলিকিউল হতে পারে, অথবা ডিরেক্টলি ইনগালফিং কোনো মলিকিউলও হতে পারে। সো এখানে যেটা আমরা একটু চিন্তা করি রেগুলেশনটাকে দিয়ে, যেমন জি যে ফাইনাল প্রোডাক্ট, সে যদি তার ইনহিবিশন করতে চায়, তার প্রোডাকশন যদি সে বন্ধ করতে চায়, তাহলে সে কোন কোন রিঅ্যাকশনের মধ্যে গিয়ে ইনহিবিটটা করবে? ওকে, তাহলে দেখো জি তাকে বন্ধ করার জন্য, তার প্রোডাকশনকে বন্ধ করার জন্য ডি থেকে ই যে রিঅ্যাকশনটা হচ্ছে সেটাকে সুইচ অফ করবে। কেন? কারণ সে যদি বি থেকে ডি তৈরি হওয়াকে বন্ধ করে তাহলে আসলে কোনো লাভ নাই, এটা করতেও পারবে না। এটা একটা রিভার্সিবল রিঅ্যাকশন। সাধারণত রিভার্সিবল রিঅ্যাকশনের মধ্যে অ্যালোস্টেরিক রেগুলেশনটা হয় না। কিন্তু আবার এখানে যদি আমরা চিন্তা করি, জি এসে তো প্রথম রিঅ্যাকশনটাকে বন্ধ করতে পারে, এ থেকে বি তৈরি হওয়াকে বন্ধ করতে পারে, কিন্তু এটা করেও কোনো লাভ নাই। কারণ এ থেকে যদি বি তৈরি বন্ধ হয়ে যায় তাতে অসুবিধাটা কি? সি থেকে বি তো তৈরি হচ্ছেই, তাই না? বি ডিতে কনভার্ট হয়ে যাবে, ডি পরবর্তীতে বাকিগুলোতে কনভার্ট হবে। সো এগুলা করে আলটিমেটলি কোনো লাভ হবে না। সো এখানে বেটার অপশন হলো জি এর জন্য সে এসে ডি থেকে ই তৈরি হওয়ার রিঅ্যাকশনটার জন্য দায়ী এনজাইমের সাথে যুক্ত হয়ে যাবে এবং সেটাকে অ্যালোস্টেরিক্যালি ইনহিবিট করবে। ইট ইজ নোন অ্যাজ এ ফিডব্যাক ইনহিবিশন, কারণ প্রোডাক্ট নিজেই তার প্রোডাকশনের জন্য ফিডব্যাক দিচ্ছে। বুঝা গেল? জি ম্যাম। জি ম্যাম। ফাইন। এরকম আমরা একটা এক্সাম্পল দেখতে পাই, সাইট্রেট নিজে ফসফোফ্রুক্টোকাইনেসের সাথে বাইন্ড করে তার প্রোডাকশনকে বন্ধ করে রাখার কাজ করে। আচ্ছা, কোভ্যালেন্ট মডিফিকেশন নিয়ে বলি আমি আবার আরেকবার। সো কোভ্যালেন্ট মডিফিকেশন জানি যে ফসফোরাইলেশন এবং ডিফসফোরাইলেশনকে আমরা মূলত গুরুত্ব দিই এনজাইমের কোভ্যালেন্ট মডিফিকেশনের ক্ষেত্রে, এবং এটা মূলত ফসফেট গ্রুপটা যুক্ত হয় একটা হাইড্রক্সিল গ্রুপ অফ অ্যামাইনো অ্যাসিডের সাথে। যে অ্যামাইনো অ্যাসিডের হাইড্রক্সিল গ্রুপ থাকে তাদের নাম হলো সেরিন, থ্রিওনিন আর টাইরোসিন। সো যুক্ত হওয়াকে ফসফোরাইলেশন এবং বের হয়ে আসাকে ডিফসফোরাইলেশন বলা হয়। যুক্ত হওয়ার জন্য দরকার হয় অন্য আরেকটি এনজাইম যেটির নাম হলো প্রোটিন কাইনেজ, আর বের হয়ে আসার জন্য আরেকটি এনজাইম দরকার হয় যেটিকে বলা হয় ফসফোপ্রোটিন ফসফেটেজ। জানো তো বিষয়গুলো নাকি? জি ম্যাম জানি। এবং এটা আমরা ভালো মতো জানি যে কখনো কোনো এনজাইমের কোভ্যালেন্ট মডিফিকেশনের কারণে সে অ্যাক্টিভ হতে পারে, আবার কখনো অন্য কোনো এনজাইম ইনহিবিট হতে পারে। তো এটা ডিপেন্ড করে এনজাইমের ভ্যারাইটির উপরে, এবং এটা সাধারণত ফসফোরাইলেশন এবং ডিফসফোরাইলেশনের উপরে ডিপেন্ড করে না। যেমন এখানে আমরা গ্লাইকোজেন মেটাবলিজমের সাথে জড়িত গ্লাইকোজেন ফসফোরাইলেস এনজাইম যখন বলি, তখন সেটা দেখা যায় যে গ্লাইকোজেন ফসফোরাইলেসের মধ্যে যখন ফসফোরাইলেশন হয় তখন এটার অ্যাক্টিভিটি বেড়ে যায়। আবার আমরা যদি গ্লাইকোজেন সিনথেসের কথা বলি, তার মধ্যে যদি ফসফোরাইলেশন হয় তার ক্ষেত্রে দেখা যায় অ্যাক্টিভিটিটা কমে যায়। এই এক্সাম্পলটা তোমাদের আমি আগেও বলেছি, সো এটা তোমরা হয়তো বা জানো। এখানে জাস্ট ইনঅর্গানিক ফসফেট হিসেবে HPO4 2- লেখা। সো ইনঅর্গানিক ফসফেটটা এই হিসেবে পরিচিত হয় HPO4 2-। ঠিক আছে? তো এই জিনিসটা তো তোমরা জানো, প্রোটিন কাইনেজ ফসফোরাইলেশন করে বাই দ্য হেল্প অফ এটিপি, আর ফসফোপ্রোটিন ফসফেটেজ হাইড্রোলাইসিস রিঅ্যাকশন করে বাই দ্য হেল্প অফ ওয়াটার মলিকিউল। এখন যেটা বলতেছিলাম যে কিছু ক্ষেত্রে কিছু এনজাইম এমন আছে যাদেরকে ইনডিউস করা হয় এবং যাদেরকে অথবা রিপ্রেশনেরও দরকার হয়, এবং ইন্ডাকশন অফ এনজাইম বলতে বোঝানো হয় হলো ইনক্রিজ অফ দ্য এনজাইম প্রোডাকশন। আর
রিপ্রেশন অথবা এনজাইমের ডিক্রিজ বলতে বোঝানো হয়ে থাকে এনজাইমের সিনথেসিস বা প্রোডাকশনকে একটু কমিয়ে রাখা। সো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মনে করো আমরা যদি এক্সাম্পলই বলি যে একটা সেল মাইটোসিস ডিভিশনে যাবে, এখন সেই সেলের যে কম্পোনেন্টগুলো আছে মাইটোসিসে যেহেতু আমরা জানি যে একটা সেল থেকে দুইটা সেল তৈরি হয়, সো সেই কম্পোনেন্টগুলোকে আবার তৈরি করা লাগবে। এখন সেগুলো তৈরি করতে তো অবশ্যই এনজাইমের হেল্প দরকার, তাহলে সেই ক্ষেত্রে এনজাইমের প্রোডাকশন বেড়ে যাবে। তার মানে এট দ্য টাইম অফ সেল ডিভিশন এনজাইমের প্রোডাকশন বেড়ে যায় যাতে কিনা কম্পোনেন্ট ফর সেল ডিভিশন সেগুলো তৈরি হতে পারে। আবার যখন দেখা যায় একটা সেল ডিভাইড করে না তখন সেই সেলের এনজাইমগুলোকে তখন আর তৈরি করা দরকার হয় না, তখন তাদের প্রোডাকশনটাকে কমিয়ে রাখা হয়। বুঝতে পারছো? বুঝতে পারলাম? জি ম্যাম। ওকে, আচ্ছা ঠিক আছে। কিন্তু নর্মালি আমরা যেটা দেখে থাকি যে একটা সেলের মধ্যে রেগুলেশন যেটা খুবই দ্রুত হয় সেটা হলো অ্যালোস্টেরিক রেগুলেশন, তার থেকে একটু বেশি সময় নেয় কোভ্যালেন্ট মডিফিকেশন। আর এই সিনথেসিস আর ডিক্রিজের কথা যেটা বললাম এনজাইম ইন্ডাকশন আর রিপ্রেশন, এটা হতে সাধারণত অনেক সময় নেয়। সো এটা আওয়ার্স টু ডেজ লেগে যায় এখানে সাধারণত এটা করতে অনেক বেশি সময় লাগে, এবং খুবই দ্রুত যে রেগুলেশনটা হয় সেটা হলো অ্যালোস্টেরিক রেগুলেশন অ্যান্ড কোভ্যালেন্ট মডিফিকেশন। সাবস্ট্রেট অ্যাভেলেবিলিটিতেও সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। মোস্ট অফ দ্য এনজাইমই সাবস্ট্রেট অ্যাভেলেবিলিটির উপরে তাদের রেগুলেশনটা দেখায়। সাবস্ট্রেট বেড়ে গেলে তারা বেশি রিয়েকশন করে, সাবস্ট্রেট কমে গেলে কম রিয়েকশন করে। এরকম ভাবে সাধারণত এনজাইম তার রিয়েকশন ভ্যালোসিটিকে বাড়াতে বা কমাতে পারে, যেটা এখানে চার্টের মধ্যে আবার আলোচনা আসছে। আমরা যদি দেখি ইফেক্ট অফ, কি লেখা আছে একটু বলো তো, আমি দেখতে পাচ্ছি না। ম্যাম, Heading টা ইফেক্ট অফ দেখো। ইনহিবিটর অন এনজাইম অ্যাক্টিভিটি। ইফেক্ট অফ ইনহিবিটর, আচ্ছা ইফেক্ট অফ ইনহিবিটরের মধ্যে আমরা কয়েকটা ইনহিবিটরের কথা বলবো। প্রথমে আসবে কম্পিটিটিভ ইনহিবিটর, দ্বিতীয়তে আসবে নন কম্পিটিটিভ ইনহিবিটর, এবং তৃতীয়তে আসবে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। হ্যাঁ, এখন আমরা এটাকে সাধারণত কম্পিটিটিভ ইনহিবিটর বা কম্পিটিটিভ ইনহিবিশন বলতে যেটা বুঝে থাকি, এটা সাধারণত এই ধারণাটা দেওয়াই হয়েছে লক এন্ড কি মডেলের ভিত্তিতে। হ্যাঁ, লক এন্ড কি মডেল যেটা আমরা জানি যে অ্যাজ এ লক হিসেবে এনজাইমটা থাকে এবং অ্যাজ এ কি সাবস্ট্রেটটা থাকে, এবং অ্যাজ দ্য লক এন্ড কি সেখানে এনজাইমটা দ্রুত এসে যদি সাবস্ট্রেটটা যদি দ্রুত এসে কি হোল মানে অ্যাক্টিভ সাইটে বাইন্ড করে তাহলে কেবলমাত্র এনজাইমটা ওপেন হতে পারে। মানে এনজাইম ওপেনিং মানে হলো এনজাইমটার ফাংশন দেখাতে পারে, সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করতে পারে। সো এই ধারণাকে মাথায় রেখে যদি আমরা এরকম ভাবে চিন্তা করি যে সাবস্ট্রেটের মতোই দেখতে যদি অনুরূপ একটা মলিকিউল চলে আসে, সে তখন কম্পিটিশন করে উইথ দ্য সাবস্ট্রেট যাতে কিনা সাবস্ট্রেটকে বাদ দিয়ে সে এনজাইমের অ্যাক্টিভ সাইডে গিয়ে যুক্ত হতে পারে। এই যে কম্পিটিশনের কারণে সে যখন যুক্ত হয়ে যায় এনজাইমের সাথে তখন আর এনজাইম সাবস্ট্রেটের সাথে যুক্ত হতে পারে না। সো এই না পারলে তখন আর সাবস্ট্রেটের প্রোডাক্টে কনভার্ট হয় না, এনজাইমটা ইনহিবিটেড হয়ে যায়, এবং এই ইনহিবিশনকে বলা হয় কম্পিটিটিভ ইনহিবিশন। এবং মোস্ট অফ দ্য এনজাইম মানে মোস্ট অফ দ্য ড্রাগ, যে ড্রাগ ডেভেলপ করা হয় সেটা তৈরি হয় হলো এই কম্পিটিটিভ ইনহিবিশনকে মাথায় রেখে। তার মানে আমাদের বডির জন্য কোনো একটা এনজাইমের কারণেই কোনো একটা রিয়েকশন বেশি হয়ে যাচ্ছে যার কারণে সেই প্রোডাক্টটা আমাদের ক্ষতি করতেছে, সেটা যদি মাথায় রাখা হয় তাহলে সেই এনজাইমের অ্যাক্টিভিটিকে বন্ধ করে দেওয়াটাই হলো আমাদের টার্গেট। এবং সেটাকে বন্ধ করার জন্য এনজাইমের সাবস্ট্রেটের স্ট্রাকচারকে মাথায় এনে অনুরূপ যদি তৈরি করতে পারি কিছু, তাহলে সেটাকে আমি ইউজ করতে পারি অ্যাজ এ কম্পিটিটিভ ইনহিবিটর, যেটা এনজাইমের সাথে বাইন্ডিং এর কারণে এনজাইম আর সাবস্ট্রেটের সাথে যুক্ত হতে পারবে না, দ্যাট মেক্স দ্য এনজাইম টার্ন অফ, তার ফলে এনজাইম তার ফাংশনাল অ্যাক্টিভিটি আর শো করতে পারবে না। হ্যাঁ, অ্যাজ দিস যদি আমরা একটু খেয়াল করি এই ইমেজটাতে দেখা যাচ্ছে এনজাইমের মনে করো অ্যাক্টিভ সাইটের গঠনটা এইরকম ধরে নিলাম, এবং এনজাইমের সাবস্ট্রেটটা দেখতে এইরকম সুন্দর করে সাবস্ট্রেট এসে জায়গায় বাইন্ড করবে এবং সাবস্ট্রেটের প্রোডাক্টে কনভার্ট হবে। বাট সাবস্ট্রেটের মতো অনুরূপ যদি এই যে সাবস্টেন্স যদি দেখতে পাচ্ছি আমরা, সাবস্টেন্স সিমিলার অ্যাজ লাইক আ সাবস্ট্রেট, সো এটা যদি সেখানে বাইন্ড করে সেক্ষেত্রে কি হবে, সে তো জায়গায় ব্লক করে ফেলবে জায়গাটাকে, তাই না? এর ফলে এই ব্লকেজের কারণে আর কিন্তু সাবস্ট্রেটটা এই জায়গায় গিয়ে বসতে পারবে না, তাই না? আর এনজাইম যদি সাবস্ট্রেট না পায় তাহলে সে তো আর স্পেসিফিসিটি রিঅ্যাকশন শো করতে পারবে না, প্রোডাক্টও তৈরি হবে না। বুঝা গেল?
এখন যদি জি আমার ম্যাম। আমি এরকম মলিকিউল না এসে বরং এই জায়গায় যদি এরকম মলিকিউল এসে যুক্ত হওয়ার চেষ্টা করে, ডিসিমিলার সাবস্টেন্স যদি এসে যুক্ত হওয়ার চেষ্টা করে, সে কি জায়গায় যুক্ত হতে পারবে? পারবে? ডিসিমিলার সাবস্টেন্স যেটা অ্যারো সাইন দিয়ে দেখানো হচ্ছে, না ম্যাম। পারবে না। সে তো আর এনজাইমের অ্যাক্টিভ সাইটের কমপ্লিমেন্টারি স্ট্রাকচার শো করতেছে না, সে এখানে যুক্ত হতে পারবে না। তাকে সরিয়ে দিলে বরং সাবস্টিটিউট সেই জায়গায় গিয়ে যুক্ত হবে। সো যখন এরকম ভাবে ড্রাগ ডেভেলপ করা হয় তখন সেই ড্রাগটাকে এরকম ভাবে ডিজাইন করা হয় যাতে সেটা সাবস্টেটের অনুরূপী হয়। যদি এরকম কিছু তৈরি করে ফেললাম এত কষ্ট করে যেটা সাবস্টেটের মতো দেখতে না, তাহলে সেটা তৈরি করেও কোনো লাভ নাই। বুঝা গেল? জি ম্যাম। ম্যাম ম্যাম এটাও কি ম্যাম ওই মানে একটা নির্দিষ্ট পরিমাণকে আটকাইতে পারে কিন্তু 100% করতে পারে না, তাই না ম্যাম? ইনহিবিশন এটাই, হ্যাঁ ইনহিবিশন মূলত এটাই। হ্যাঁ ইনহিবিশন বলো অ্যাক্টিভেশন বলো, অ্যাক্টিভেশন তো জি অ্যাক্টিভ হয়ে যাবে, বাট ইনহিবিশন মানে যে সম্পূর্ণ সুইচ অফ হয়ে যাবে সেটা আমরা বলতে পারি না, ডিক্রিজ অফ অ্যাক্টিভিটি হবে। জি ম্যাম। আচ্ছা, এটার সাথে মিল রেখে আমরা যদি নন কম্পিটিটিভ ইনহিবিটরকে একটু চিন্তা করি, তার মানে দেখো এখানে ইনহিবিশনটা এরকম একটা মলিকিউল দিয়ে হবে যেটা এনজাইমের সাবস্ট্রেটের মতো দেখতে না, অন্যরকম দেখতে, কিন্তু সে যখন এনজাইমের সাথে অন্য একটা সাইটে গিয়ে যুক্ত হয় সে এনজাইমের স্ট্রাকচারকেই চেঞ্জ করে দিতে পারে, এরকম ভাবে চেঞ্জ করতে পারে যার ফলে অ্যাক্টিভ সাইট আর অ্যাক্টিভ সাইটের মতো দেখতে হয় না, এবং সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইটের অনুরূপ হওয়া সত্ত্বেও সে গিয়ে যুক্ত হতে পারে না। বুঝতে পারছো? জি ম্যাম, জি ম্যাম, এনজাইমের অ্যাক্টিভ বুঝতে সাইটের হ্যাঁ, পারছি স্ট্রাকচার ম্যাম। এবং নষ্ট এই করে দেয়। এক্সাম্পলটা আমরা দিতে পারি হলো অ্যালোস্টেরিক ইনহিবিটরের সাথে মিল রেখে। অ্যালোস্টেরিক ইনহিবিটর যখন এসে যুক্ত হয় এনজাইমের অ্যালোস্টেরিক সাইটে, হ্যালো ম্যাম। সবাই জয়েন করছে হ্যালো। না? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম। আচ্ছা সরি সবাইকে, জি ম্যাম, শুনতে আমি পাচ্ছি। 10 এর
আপাতত আজকে ক্লাসের তৈরি করতে পারলাম না, কারণ বিডিএন এর কোনো প্রবলেম দেখাচ্ছে, বলতেছে শিডিউল ওভারল্যাপ। কিন্তু আমি জানি না কোন টিচারের সাথে আমার শিডিউল ওভারল্যাপ, কে আমার সময়ে ক্লাস দিচ্ছে। এখন আমি তো ডিরেক্টলি জুমের থ্রু ঢুকছি, এবং জুম তো 40 মিনিটের বেশি ক্লাস নিতে দেয় না, সেই জন্য এটা ডিসকানেক্ট হয়ে গেছে। আরেকবার আমরা স্টার্ট করি। সমস্যা নাই ম্যাম। সমস্যা তো নাই, তোমরা এত একটা লোক আমাদের ব্যাচ 40 মিনিট 40 ম্যাম আমরা অভ্যস্ত আমাদের ম্যাম। ম্যাম এমনি ক্লাস করে অভ্যাস আছে ম্যাম। আমরা 40 মিনিট ক্লাস করে অভ্যস্ত ম্যাম। না, অভ্যাস তো হ্যাঁ 40 মিনিট ক্লাস করে অভ্যস্ত। ও আচ্ছা, আলাদা আলাদা করে। আমি তো গত কখনো নেইনি, সেমিস্টারে করেছি ম্যাম। জি ম্যাম আমি জি তো ম্যাম। কখনো নেইনি, তাই আমার তো ওরকম ধারণা নাই, তাই আমি তোমাদেরকে বললাম। এখন তোমরা তো একটা লক্ষ্মী ব্যাচ বললা যে সমস্যা নাই, কোনো কোনো ব্যাচের আবার অনেক সমস্যা হয়ে যায় এই বিষয়ে। ম্যাম এই ব্যাপারে আমরা অভিজ্ঞ ম্যাম। আচ্ছা ঠিক আছে। ম্যাম 40 মিনিট করে অনেক ক্লাস করছি। একটা সেমিস্টারে ফুল ক্লাসই 40 মিনিট করে করছি দুইবার। হ্যাঁ আচ্ছা, সবাই মেবি জয়েন করে ফেলছে, আমি তো যাদেরকে পেয়েছিলাম। আমি বলতে তাহলে হ্যাঁ, যেটা বলতেছিলাম, এটা একটা অ্যালোস্টেরিক রেগুলেশন। অ্যালোস্টেরিকের যে আমরা নেগেটিভ ইফেক্টের বাইন্ডিং এর কারণে যে রেগুলেশনটা হয়, সেটা মূলত এটাই। হ্যাঁ, যেখানে একটা সাবস্ট্রেটের মানে অনুরূপ না, বরং অন্য আরেকটা মলিকিউল এসে এনজাইমের অ্যালোস্টেরিক সাইটে যুক্ত হবে, এবং তার ফলে এনজাইমের অ্যাক্টিভ সাইটটা টোটালি চেঞ্জ হয়ে যাবে, সাবস্ট্রেট থাকাকালীনও সে যুক্ত হতে পারবে না। হ্যাঁ, তো এটা একটা অ্যালোস্টেরিক নেগেটিভ অ্যালোস্টেরিক রেগুলেশনও বলতে পারি। নন কম্পিটিটিভ ইনহিবিটরস দিয়ে যে ইনহিবিশনটা হয় সেটা। বুঝতে পারছো? জি ম্যাম। ওকে, আচ্ছা এখন ম্যাম যেটা বলবো, হ্যাঁ বলো। ম্যাম এই যে নেগেটিভ যেটা, এটা কি স্পেসিফিক্যালি কোনো এনজাইম বা ইফেক্টর? বুঝিনি কথাটা, কোশ্চেনটা শুনতেই পারলাম না, কি বললে? বলতেছি নেগেটিভ যেটা বললেন, নন কম্পিটিটিভ ইনহিবিটরের যে বিষয়টা, এই ক্ষেত্রে কি মানে স্পেসিফিক কোনো এনজাইম, যে এনজাইম আসলে এই কাজটা করে থাকে বা ইনহিবিটর হিসেবে যে প্রোডাক্টটা বাইন্ড করে, এই ধরনের কোনো এক্সাম্পল? নন কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে, নন কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে বলতেছো? জি ম্যাম। হ্যাঁ, এটা হতে পারে যে আমি বারবার বলি তোমাদের, এটা তো আমি পড়েওছি, যে ফসফোগ্লুকোকাইনেজ যে এনজাইমটা, পিএসকে এনজাইম, যেটা কিনা ফসফেট ইয়া করতেছে, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটকে ফ্রুক্টোজ 6 ফসফেটকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটে কনভার্ট করে, ঠিক আছে? এবং সেই ক্ষেত্রে একটা প্রোডাক্ট হিসেবে তার এটিপিও প্রোডাকশন হয়, কিন্তু একটা মোমেন্ট পরে গিয়ে যখন এটিপি প্রোডাকশন বেড়ে যায়, তখন দেখা যায় এটিপি নিজেই এসে ফসফোগ্লুকোকাইনেজ মানে পিএফকে এনজাইমের অ্যালোস্টেরিক সাইটে বাইন্ড করে, এবং সে নেগেটিভ রেগুলেশন শো করে, যার ফলে সে তখন আর তার সাবস্ট্রেট ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটের সাথে বাইন্ড করে থাকতে পারে না, তার ফলে সাবস্ট্রেট রিলিজ হয়ে যায়। রিলিজ অফ সাবস্ট্রেট, তার মানে সেটা কি নেগেটিভ ইনহিবিশন। বুঝছো? জি ম্যাম। এখন যেই আমরা দেখতেছি যে বিষয়টা একটা কার্ভ দিয়ে দেখানো আর কি, সেটা হলো সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের সাথে রিঅ্যাকশন ভেলোসিটির একটা রিলেশনশিপ আছে। হ্যাঁ, যদিও মাইকেলিস মেন্টেন ইকুয়েশন অনুযায়ী আমরা যেটা জানি, যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যত বাড়বে রিঅ্যাকশন ভেলোসিটি আস্তে আস্তে বাড়বে। বাট এটা কত সময় পর্যন্ত বাড়বে? সাধারণত কিছু ক্ষেত্রে দেখা যায় যে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়তেই আছে, কিন্তু সেই পরিমাণে যদি প্রোডাক্ট না তৈরি হতে পারে, তাহলে অতিরিক্ত সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনও কখনো কখনো রিঅ্যাকশন ভেলোসিটি কমিয়ে দিতে পারে। তার মানে মুর্শিদুল, অতিরিক্ত সাবস্ট্রেটের কারণে কখনো কখনো সাবস্ট্রেট গুলা নিজেরাই কম্পিটিশন করে, যে আমি বাইন্ড করব না আমি বাইন্ড করব, কে বাইন্ড করবে। হ্যাঁ, অতিরিক্ত সাবস্ট্রেট গুলা এনজাইমের অ্যাক্টিভ সাইটে বাইন্ডিং নিয়ে কম্পিটিশন করে নিজেরা। তার ফলে দেখা যায় আলটিমেটলি কেউ বাইন্ড করতে পারে না, অ্যাক্টিভ সাইটটা ফাঁকাই থেকে যায়, এবং অ্যাক্টিভ সাইট যদি সাবস্ট্রেট দিয়ে অকুপাই না হয়, তাহলে প্রোডাক্ট তৈরি হয় না, তার মানে রিঅ্যাকশন ভেলোসিটি
কমে যায়। তার মানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন একটা নির্দিষ্ট লেভেলের পরে গিয়ে বেশি হয়ে গেলে সেক্ষেত্রে সেটা এনজাইমের ইনহিবিশনের জন্য দায়ী হতে পারে। অ্যাজ লাইক অ্যাজ দিস, যেমন এখানে আমরা যদি দেখতেছি একটা এনজাইমের জন্য সাবস্ট্রেট দরকার ছিল একটা, ধরে নিলাম। এখন সেই একটার জায়গায় যদি 5টা সাবস্ট্রেট চলে আসে, তাহলে তারা নিজেরাই বলবে আমি বাইন্ড করব, সে বলবে আমার কি দোষ, আমি তো তোমার মতোই দেখছি, আমি গিয়ে যুক্ত হই। সে বলবে তোমরা যেমন দেখতে আমিও সেরকমই, আমিও গিয়ে যুক্ত হই। তো নিজেরাই এরকম ভাবে বাইন্ডিং এর জন্য কম্পিটিশন করবে, যার ফলে এনজাইম তখন আর সাবস্ট্রেটের সাথে বাইন্ড করতে পারতেছে না। এবং যদি এনজাইমের সাথে সাবস্ট্রেট নাই বাইন্ড করে, তাহলে তখন আর প্রোডাকশন হয় না। বুঝা গেল? তাহলে ম্যাম আমরা যখন মানে ফুড বেশি ইনটেক মানে ফুড বেশি গ্রহণ করি, তখন তো ম্যাম আসলে এনজাইম বিপাকে পড়ে যাবে যে আসলে কার সাথে বাইর করে কাকে ভাঙবো। তো তখন দেখা যাবে কাউকে ভাঙতে পারবে না, আলটিমেটলি তখন তো এটা হজমের সমস্যা হবে। এখন এখানে ডাইজেস্টিভ এনজাইমের কথা তো বলতেছো, সেটাই তো, তাই না? এখন সেই জিনিসটাও হয়। দেখা যায় যে একটা এনাফ অ্যামাউন্ট অফ ফুড কে ডাইজেস্ট করার জন্য আমাদের জন্য ওই পরিমাণ এনজাইম তৈরি হয়, যাদের জন্য এনজাইম বেশি প্রোডাকশন হচ্ছে। এবং যদি এনজাইমের সাথে একই মানে এনজাইমের প্রোডাকশন বেশি, সেই সাবস্ট্রেট বাড়তেছে দেখে এনজাইমের প্রোডাকশনও বেড়ে গেল, সেই ক্ষেত্রে তার কোনো প্রবলেম হওয়ার কথা না, তাই না? কিন্তু সাবস্ট্রেট ঠিকই বেশি আসতেছে, কিন্তু সেই অনুযায়ী এনজাইম একই পরিমাণে আছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা হবে, তাই না? জি ম্যাম, অনেকেই তো আছে অনেক খায়, কিন্তু ম্যাম মানে শরীর ভালো হয় না, তে কারণ তো মানে এইটাই যে আসলে এনজাইম নাই। তার মেটাবলিক রেটটা বেশি। মেটাবলিক রেট বেশি মানে হলো সে যেটা খায় সেটা টোটালি এনজাইম দিয়ে মেটাবলাইজ হয়ে যায় এবং এর সাথে এনার্জিতে কনভার্ট হয়ে যায়। ফাইনাল প্রোডাক্ট। আর কারো দেখা যায় কিছু না খেয়েও সে অনেক বেশি মোটা, কারণ তার যে প্রোডাকশন অফ এনজাইম সেটা কম, কারণ তার মেটাবলিক রেটটা কম। তার মানে সে কোনো কারণে তার মেটাবলিক রেটকে কমিয়ে ফেলছে, এটা তার ফিজিওলজিক্যাল কন্ডিশন দিয়ে হতে পারে অথবা তার ইচ্ছা কারণেও হতে পারে। মেটাবলিক রেটকে অনেকভাবেই রেগুলেট করানো যায়, বাড়ানো যায়, কমানো যায়। সো এই মেটাবলিক রেট যদি কমে যায়, তাহলে তার প্রোডাকশন অফ এনজাইম অথবা আদার্স যেগুলা কিনা আমার মেটাবলিজমে হেল্পফুল হবে সেগুলার কম। সেগুলো যদি কম থাকে তাহলে কিভাবে সেটা, সাধারণত মনে করো গ্লুকোজটা আমাদের বডিতে ভেঙে আমাদেরকে এটিপি দিচ্ছে। এখন গ্লুকোজকে ভাঙার জন্য গ্লাইকোলাইসিসের যে এনজাইম গুলো দরকার, তারা যদি রেগুলার বেসিসে প্রোডাকশন হয় তাহলেই কেবলমাত্র গ্লুকোজটা এটিপিতে কনভার্ট হবে। কিন্তু কোনো একটা এনজাইমের যদি প্রোডাকশন না হয়, তাহলে অতিরিক্ত গ্লুকোজ প্লাস কিসে কনভার্ট হয়? সাধারণত আমাদের বডিতে এক্সেস অ্যামাউন্ট অফ গ্লুকোজ ফ্যাটে কনভার্ট হয়। সো গ্লুকোজ যদি গ্লাইকোলাইসিসে পারফর্ম মানে যদি না আসতে পারে, তাহলে সেই গ্লুকোজ গুলো ফ্যাটে কনভার্ট হবে এবং ফ্যাট কি হবে? জমা হবে। জি ম্যাম, বুঝছো? বলো। মোর্শেদের ম্যাম এই সমস্যা, মোর্শেদের ম্যাম এই সমস্যা। মেটাবলিক রেট কম না বেশি? মেটাবলিক রেট কম। মেটাবলিক রেট কম, তাহলে মোর্শেদ কি মোটা? না ম্যাম, ওর বেশি, অনেক বেশি মেটাবলিক রেট, অনেক বেশি ম্যাম। মেটাবলিক রেট বেশি হওয়াটাই ভালো। কারণ একটা সময় পরে গিয়ে আমাদের মেটাবলিক রেট কমতে থাকে। দেখা যায় যে 20 বছরের পরে গিয়ে প্রতি 10 বছরে মেটাবলিক রেট 5% করে কমে। ঠিক আছে? মেটাবলিক রেট বাড়লে এরা কিন্তু খাদ্য সংকটের জন্য দায়ী হতে পারে ম্যাম। কে? যাদের মেটাবলিক রেট বেশি তারা খাদ্য সংকট তৈরি করবে, সেটা বলতেছো? জি ম্যাম, জি ম্যাম। হ্যাঁ, সংকট তৈরি হবে না, তাদের জন্য হয়তোবা অন্যান্য অ্যামাউন্ট অফ মানে ফুড হয়তোবা অন্যটা বেড়ে যাবে। বুঝছো? কারণ আমাদের প্রকৃতিতে যা পাওয়া যায় তাই আমাদের খাবার। সো একটা দিয়ে না হলে আরেকটা দিয়ে সেটা সংকটটা মোকাবেলা করা যাবে। বুঝছো? সংকট তৈরি হবে না, কারণ মেটাবলিক রেট বেশি আছে এরকম অনেক মানুষ হওয়া ভালো, এবং তোমরা সবাই চেষ্টা করবে মেটাবলিক রেটকে বাড়ানোর জন্য। এবং এটা কিভাবে বাড়ানো যায়? এনাফ অ্যামাউন্ট অফ পানি ইনটেক করবা ডেইলি, প্রচুর পরিমাণে প্রোটিন খাবা, কারণ প্রোটিন দিয়ে মেটাবলিক রেট বাড়ে। প্রাইমেরি ইউনিভার্সিটির ওই ক্যাম্পাসের ওইখান থেকে একটা না 80টা সিঙ্গারা খায়, তাহলে যাদের বোঝেন কাহিনীটা বোঝেন, যারা 80টা সিঙ্গারা খাইতে পারে আমি দেখি নাই এবং আমি বিশ্বাস করতে পারতেছি না তোমার কথা। তোমরা তো বন্ধু মানুষ, ওর বিষয়ে অনেক কিছু বলতে পারো। ম্যাম এগুলা বিলিভ করেন না ম্যাম। 80টা সিঙ্গারা এখন 5-7 মানুষ থাকে ম্যাম, সব মিলিয়ে।
এখন আমার মনে হয় না, আর যদি কেউ থাকে মোর্শেদকে আমি একটু সাজেস্ট করবো, তুমি সিঙ্গারা হয়তো বা মানে বেশি খেও না, মানে যেগুলা ম্যাম ম্যাম আমাদের এটা আপনি প্রপার নিত্যকে ফুড সাজেস্ট করতে সেগুলা পারেন বেশি ম্যাম। ইনটেক করো, কোনো প্রবলেম নাই, বাট যেগুলা এরকম মানে কি বলবো, এই জাঙ্ক ফুড টাইপের খাবারগুলা কম ইনটেক করার চেষ্টা করো, কারণ এদের বডির উপরে আদার ইফেক্ট থাকে। ম্যাম আমি নিত্যকে ম্যাম সাজেস্ট করতে বাইরের পারেন। খাবার জাঙ্ক ফুড মোর্শেদ এই টাইপের খাবার খাই মোর্শেদ না তুমি ম্যাম। এখন আচ্ছা হ্যাঁ, সেটা মোর্শেদ ভালো। তুমি আমাদের কথা শোনো না, ম্যামের কথাটা একটু হলো পালন করো। ম্যাম আমি বাইরের এবং জাঙ্ক ফুড কিছুই খাই না ম্যাম, আমি যথেষ্ট ডায়েট করি আচ্ছা ম্যাম। ঠিক আছে, আচ্ছা জি ঠিক আছে, ম্যাম, মোর্শেদ ম্যাম আমি দেখি ম্যাম, মোর্শেদ একদম খায় না ম্যাম, বাইরে কিচ্ছু খায় না। সেটাই ভালো, এটাই সেটা মনে হয় সবারই করা মোর্শেদের মুখ উচিত। থেকে শোনার বাকি ছিল। শুধুমাত্র মোর্শেদ না, এটা সবাই হাস্যকর হাস্যকর। ম্যাম ডায়েট কারা করে এখন আপনি বোঝেন। আচ্ছা দেখো, এখন আমরা মুভ অন করি আমাদের লেকচারে। একটু দেখো, খাওয়া দাওয়া থেকে বাদ দিয়ে আসি, আমি খাইনি, আমার ক্ষুধা লেগে যাবে। সো খাওয়া দাওয়া টপিক বাদ। ইফেক্ট অফ, কি দেখাচ্ছে টাইটেলটা একটু বলো তো, আমার এখানে একটা স্ক্রিনের মধ্যে কি জানি আসতেছে, আমি টাইটেল দেখতে পাচ্ছি না, ম্যাম একটু বলো ইফেক্টস অফ ম্যাম টেম্পারেচার। ইফেক্ট অফ টেম্পারেচার। ম্যাম একদিন ইনভাইট দিয়ে আমাদের খাওয়ার পরিমাণটা দেখে নেন, আমরা কেমন পারি ম্যাম। হ্যাঁ অবশ্যই, খুলুক ম্যাম আগে। একদিন ইনভাইট দেন আমাদের। হ্যাঁ অবশ্যই, টাইম খুলুক আগে। লিমন তুমি যা আরে ম্যামের কথা, ম্যাম ইনভাইট আমরাই নিয়ে আয় করছি। হ্যাঁ বলো। আমরা নিজে থেকে ইনভাইট হয়ে যাব ম্যাম, আপনি ইনভাইট না দিলেও কোনো আমরা সমস্যা কিন্তু নেই। হ্যাঁ অবশ্যই, কেন নয়। আচ্ছা ঠিক আছে, ইফেক্ট অফ টেম্পারেচার বলি। হ্যাঁ, ডিফারেন্ট ম্যাম আমার কিন্তু মেটাবলিজম অনেক হাই ম্যাম, বুঝছেন। ভালো তো, খুব ভালো কথা, মেটাবলিক রেট হাই হওয়াটা খুবই ভালো কথা, কারণ একটা সময় পরে যখন বয়স বাড়তে থাকে মেটাবলিক রেট অটোমেটিক কমতে থাকে। তো একজন পার্সন যদি রেগুলার বেসিসে একটু এক্সারসাইজ করে বা 40 মিনিট যদি হাঁটেও, এবং যদি ডেইলি আমাদের যেই পানিটা খাওয়ার কথা সেই পরিমাণ পানি ইনটেক করা হয়, এবং আমাদের খাবারের তালিকায় যদি এনাফ অ্যামাউন্ট অফ প্রোটিন থাকে, তাহলে আমাদের মেটাবলিক রেট এভাবেই বেড়ে যায়। ঠিক আছে, জেনে রাখো তোমরা, আমি বলে রাখি, মেটাবলিজমের ক্লাস তো না, তারপরে বলে রাখতেছি। আমাদের মেটাবলিক রেট দেখা যায় 20 বছরের পর থেকে প্রতি 10 বছরের মধ্যে 5% করে কমে। ঠিক আছে, তার মানে 20 থেকে 30-এর মধ্যেই তোমার খাবার সময় যত পারো খেয়ে নাও, কিন্তু ভালো খাবার খেও আর কি, আনহাইজেনিক ফুড অথবা জাঙ্ক ফুড টাইপের খাবার না খেয়ে যতটুকু পারো, তেল চর্বি খেলেও কোনো অসুবিধা নাই, কিন্তু মানে প্রপার ফুড খাওয়া লাগবে, হ্যাঁ, জাঙ্ক ফুড না। আর দেখা যায় 30 বছরের পর থেকে সবারই মেটাবলিক রেট কমা শুরু করে, প্রতি 10 বছরে 5%। বুঝেই থাকে, আমাদের ডেইলি ক্যালোরির নিড যদি হয় 2400 ক্যালোরি, তাহলে প্রতি 10 বছরে 5% করে রিডাকশন, বা যদি তুমি চিন্তা করো যে 2000 ক্যালোরি, তাহলে 5% রিডাকশন মানে হলো 100 ক্যালোরি করে কমে যাওয়া। তার মানে তখন তোমার খাবারটা তুমি তো এনাফ অ্যামাউন্টই খাবা, তাই না, খাবার কমানো তো সম্ভব না, কিন্তু মেটাবলিক রেটকে বাড়ানোর জন্য তখন এক্সারসাইজ এবং প্রোটিন রিচ ডায়েটটা একটু ফলো করা দরকার হয়। এবং যার বয়স যত বেশি, মানে তোমার বাসায় তো বয়োজ্যেষ্ঠ সবাই থাকে, বাবা মা সবাই থাকে, সবাইকে সাজেস্ট করবা যে প্রোটিন জাতীয় খাবার খেতে, এবং সেই প্রোটিনটা যদি অ্যানিমেল প্রোটিন না হয়ে প্ল্যান্ট বেসড হয়, মানে প্ল্যান্ট থেকে পাওয়া প্রোটিন, ডাল জাতীয় খাবার যেগুলা, হ্যাঁ, সেগুলা হলো আমাদের বডির জন্য বেশি ভালো, যত বয়স বাড়বে তাদের ক্ষেত্রে। ম্যাম বুঝা গেল? ম্যাম প্রোটিন বেশি খেলে কি কোনো সমস্যা আছে? প্রোটিন বেশি খেলে পরে নেগেটিভ নাইট্রোজেন, মানে যেটা বলা হয় নাইট্রোজেনের রিলিজটা বেড়ে যায়। সেক্ষেত্রে অতিরিক্ত প্রোটিনের কারণে নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স যেটা তৈরি হয়, সেটা কিডনির উপরে একটু প্রেশারাইজ করে। হ্যাঁ, ম্যাম কিন্তু আমরা ম্যাম তো তাহলে ওরকম কি অ্যামাউন্টে প্রোটিন খাই না। হ্যাঁ, এবং প্ল্যান্ট সোর্স থেকে যে প্রোটিনটা আসে সেটা সাধারণত এরকম কোনো ইফেক্ট দেখায় না, বরং আমরা যদি মিট বেশি খাই, প্রোটিন মানে আমরা বুঝে থাকি যে খালি ডিম, দুধ, মাংস খেয়ে থাকবো, মাছ খাবো, এগুলাই প্রোটিন। এগুলা কিন্তু আসলে এনিম্যাল সোর্স অফ প্রোটিন, এবং এখানে প্রোটিনের সাথে সাথে কোলেস্টেরলও থাকে। যেটা একটা সময় পরে কোলেস্টেরল, জানো কোলেস্টেরলও একটা ব্যাড ইম্প্যাক্ট আছে আমাদের বডির জন্য। তো প্রোটিন বলতে শুধুমাত্র যে এগুলা ইনটেক বাড়িয়ে দিতে হবে সেটা না, একটা ব্যালেন্স রাখতে হবে এনিমেল প্রোটিনের সাথে প্ল্যান্ট বেসড প্রোটিনের। তাহলে প্ল্যান্ট ম্যাম বেসড থেকে যদি তাহলে বেশি প্রোটিন আসে, সেটা আমাদের বডির জন্য কোনো নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স তৈরি করে না। বুঝতে পারছো? ম্যাম একটা কোশ্চেন ছিল, যদি আমরা সম্পূর্ণরূপে এনিমেল সোর্স প্রোটিন গুলো অফ করে দিই খাওয়া, তাহলে কি এটা আমাদের বডির উপর কোনো এফেক্ট করতে পারে? বুঝি নাই, আমি একটু জোরে বলবা কি? ম্যাম আমরা যদি সম্পূর্ণরূপে এনিমেল সোর্স প্রোটিন খাওয়া বন্ধ করে দেই, তাহলে কি হ্যাঁ, সেটা আমাদের বডির উপর কোনো এফেক্ট করতে পারে? কোনোভাবেই না, কোনোভাবেই না। হ্যাঁ, আমাদের
প্রোটিন দরকার। এখন প্রোটিন ডিফারেন্ট কাইন্ড অফ সোর্স থেকে আসতে পারে, বুঝতে পারছো? এনিম্যাল প্রোটিনটাকে এত বেশি কেন মানে স্ট্যান্ডার্ড প্রোটিন হিসেবে ধরা হয়, কারণ এনিম্যাল সোর্সের মধ্যে সব ধরনের অ্যামাইনো অ্যাসিডকে একসাথে পাওয়া যায়, যেটা প্ল্যান্ট সোর্স থেকে যে আসা প্রোটিন সেখানে হয়তোবা সব ধরনের অ্যামাইনো অ্যাসিডকে একত্রে পাওয়া যায় না। যেমন কেউ যদি ডাল খায় শুধুমাত্র, সেই ডাল থেকেই সমস্ত 20টা অ্যামাইনো অ্যাসিডের 20টা অ্যামাইনো অ্যাসিডই আসবে না। এই জন্য যে কমপ্লিমেন্টারি ফুড বলা হয়, ফুডকে মিক্স করা, মানে ভাত আর ডাল মিলিয়ে খিচুড়ি রান্না করা, এটাকে বলা হয় একটা মানে আদর্শ খাবার বা সুষম খাদ্য। কারণ এটার মধ্যে 20টা অ্যামাইনো অ্যাসিডের 20টাই থাকে, ভাত থেকে কিছু ল্যাকিং থাকে যে অ্যামাইনো অ্যাসিড সেটা ডাল দিয়ে ফিল আপ হয়, আর ডালের যে অ্যামাইনো অ্যাসিড ল্যাকিং থাকে সেটা ভাত দিয়ে ফিল আপ হয়। তো এইভাবেই জি ম্যাম, বুঝতে পারছি। আবার বলা হয় যে মনে করো সুজি দিয়ে কোনো দিয়ে মানে খাওয়া, মানে ছোলা জাতীয় কিছু খাবার, এই ছোলার যে প্রোটিনটা এটাও খুবই ভালো একটা প্রোটিন, খুব বেশি অ্যামাউন্টে অ্যামাইনো অ্যাসিড এখানে থাকে, দুই একটা ল্যাকিং থাকে। তো এনিম্যাল প্রোটিনের উপরে যে ডিপেন্ডেন্ট হওয়া লাগবে প্রোটিন পাওয়ার জন্য সেটা না। আমরা যদি কেউ মাত্র প্ল্যান্ট থেকে প্রোটিন পেতে চাই তাহলেও পেতে পারি, এবং ডিফারেন্ট কাইন্ড অফ সোর্স আছে প্ল্যান্টের যেখানে প্রোটিন রিচ থাকে। হ্যাঁ ম্যাম প্রবলেম নাই। একটা জি প্রশ্ন ম্যাম, ছিল ম্যাম। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। কিছু বলবার? জি ম্যাম, আমাদের তো অনেকে বলে যে ম্যাম ভাত খাইলে ম্যাম মোটা হয়ে যায়, সেক্ষেত্রে রুটি খাইতে হ্যাঁ বলে। হ্যাঁ কিন্তু আমার কথা হচ্ছে হ্যাঁ ভাত আর রুটি তো ম্যাম সেম সেম, ভাতে যেভাবে হ্যাঁ কার্বোহাইড্রেট সেম। থাকে ম্যাম রুটিতেও ঠিক সেম পরিমাণ কার্বোহাইড্রেট থাকে। তাহলে ভাত না খাইতে বলে ম্যাম রুটি খাইতে কেন বলে ম্যাম? হ্যাঁ, খুব ভালো একটা কোশ্চেন করছো, খুব ভালো চিন্তা করছো। হ্যাঁ, আচ্ছা, এটার কারণ হলো ভাত আর রুটির যে স্বাদ, টেস্টের ডিফারেন্স যদি তুমি একটু খেয়াল করো, কোনটা খেতে বেশি ভালো লাগে? ম্যাম আমরা মাছে ভাতে বাঙালি, ভাত খাইতে ভালো লাগে বেশি। ভাত খেতেই বেশি ভালো কন্টিনিউয়াস লাগে। ভাত। হ্যাঁ, জি ম্যাম। কারণ কমন ক্ষেত্রে ভাতের যে ম্যাম স্টার্চ, ভাত, হ্যাঁ কিন্তু ওর হ্যাঁ ক্ষেত্রে ম্যাম ভুল ম্যাম। আচ্ছা যাই হোক আমি বলি। হ্যাঁ, তো এটা হলো যে ভাতের যে স্টার্চ যেটা থাকে এটা দ্রুত আমাদের মুখের মধ্যে ডাইজেস্ট হওয়া শুরু হয়, দ্রুত ডাইজেস্ট হওয়া শুরু হয় ভাতের যে স্টার্চটা, এবং দ্রুত ডাইজেস্ট হওয়ার কারণে ভাতের একটা স্বাদ, আলাদা স্বাদ বেশি পাওয়া যায় রুটির তুলনায়। ঠিক আছে? জি ম্যাম। সো রুটি তো গম দিয়ে তৈরি হয়, ভাত তো বুঝোই যে ধানের তৈরি। হ্যাঁ, সো এটা দ্রুত ডাইজেস্ট হয় দেখেই টেস্ট অফ মানে রাইস ইজ গ্রেটার দ্যান দা, আমি যদি বলি যে ব্রেড। এইটা একটা বিষয়, এই জন্য ভাতটা রুটির তুলনায় বেশি খাওয়া হয়। ঠিক আছে? তুমি রুটি হয়তো বা তুমি যদি চাও, ম্যাক্সিমাম একটা মানুষ কিন্তু একবারে 3টা বা 4টা বেশি রুটি খেতে পারে না, কিন্তু ভাত যদি চায় সে 2 প্লেট ভাত খেতে পারবে, বুঝছো? ম্যাম, এবং মুর্শেদের ক্ষেত্রে এটা ভিন্ন। ডাইজেশনটা যদি বলি, সেটা দেখা যায় আমাদের বডিতে ভাতের যে স্টার্চ সেটা দ্রুত ডাইজেস্ট হয়ে যায়। জি ম্যাম। এবং রুটির যে স্টার্চ সেটা আস্তে আস্তে ডাইজেস্ট হয়। এর ফলে কি হয়, ভাত যেহেতু দ্রুত ডাইজেস্ট হয়ে যায়, এটাকে ডাইজেস্ট করতে এনার্জি ইউটিলাইজ হয় কম। বুঝতে পারছো? জি ম্যাম। এনার্জি ইউজ হয় কম, বরং উৎপন্ন হয় গ্লুকোজ বেশি, যে গ্লুকোজ আমাদের এনার্জি সাপ্লাই দিয়েও বেশি থেকে যায়, এবং সেটা লিপিডে কনভার্ট হয়। বুঝতে জি ম্যাম। পারছো? জি ম্যাম। ম্যাম আরেকটা কথা রুটি ম্যাম। থেকে আসার প্রসেসটা যেহেতু স্লোলি হয়, সো এনার্জির ইউটিলাইজেশনটা হয় বেশি, কারণ অনেকক্ষণ ধরে তাকে এই কাজটা করা লাগতেছে, এবং যে গ্লুকোজটা আসতেছে সেটা তাড়াতাড়ি ইউজ হয়ে যাচ্ছে এনার্জি হিসেবে, এবং যে মানে থাকা জমা হওয়া গ্লুকোজের পরিমাণটা কমে যায়, এবং সেটা ফ্যাটের কনভার্সন হয়টা কম। বুঝতে পারছো? জি ম্যাম। ম্যাম এই জন্যই সাধারণত ম্যাম ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ভাতের তুলনায় রুটিকে সাজেস্ট করা হয় অ্যাজ কার্বোহাইড্রেট সোর্স। বুঝতে পারছো? কারণ তাদের গ্লুকোজের নিডটা কিন্তু স্লোলি, কারণ তার ব্লাডের মধ্যে এনাফ অ্যামাউন্ট অফ গ্লুকোজ অনেকক্ষণ ধরে থাকে। বুঝতে পারছো? জি ম্যাম। তাছাড়া তো রুটিতে তো ম্যাম ইউ কম, ক্যালোরি কম। 100 গ্রাম হ্যাঁ, এই ভাতে যে বললাম ক্যালোরি যে আছে ক্যালোরি 100 গ্রাম কেন রুটিতে কম, সেই কারণ সেটাকে ডাইজেস্ট করতে সময় দরকার হয় বেশি, যেই সময়ের জন্য যে সময়ে তোমার অতিরিক্ত তোমার ক্যালোরি গুলা খরচ হচ্ছে। বুঝতে পারছো? ম্যাম দুটাই সেম, জি ম্যাম। বাট হচ্ছে ওই রুটিতে ক্যালোরিটা কম থাকে, মানে পরিমাণে কম ক্যালোরিটা থাকে, কম। আর সেটা ডাইজেস্ট হতে সময় লাগে একটু বেশি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাই। হুম, হুম। আচ্ছা, এখন আমরা মুভ অন করি আমাদের লেকচারে। আমরা ইফেক্ট অফ টেম্পারেচার বলতেছি। টেম্পারেচার কখনো কখনো এনজাইমের অ্যাক্টিভিটিকে ইফেক্ট করে থাকে। কিভাবে? কিছু কিছু এনজাইমের জন্য টেম্পারেচার একটা নির্দিষ্ট টেম্পারেচারে সে ম্যাক্সিমাম ভেলোসিটি দেখাতে পারে, সেই টেম্পারেচারটাকে বলা হয় অপটিমাম টেম্পারেচার।
যেই টেম্পারেচারে একটা রিয়েকশন ম্যাক্সিমাম হবে সেই টেম্পারেচারটাকে বলা হয় অপটিমাম টেম্পারেচার, এবং অপটিমাম টেম্পারেচারের নিচে গেলে রিয়েকশন ভেলোসিটি কমে যাবে, এটা এবং এটার উপরে গেলেও রিয়েকশন ভেলোসিটি কমে যাবে। এবং দেখা যায় মোস্ট অফ দ্য এনজাইমের ক্ষেত্রে অপটিমাম টেম্পারেচারটা আমাদের বডি টেম্পারেচারের আশেপাশেই থাকে। আমরা জানি আমাদের বডি টেম্পারেচার হলো অ্যাপ্রক্সিমেটলি 37 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, সো এই আশেপাশেই সাধারণত এনজাইম গুলা মোস্ট অফ দ্য টাইম ফাংশনাল অ্যাক্টিভিটি দেখায়। এবং দেখা যায় যে এনজাইমকে যদি আমরা আইসোলেট করি আমাদের বডি থেকে বা সেল থেকে, এবং সেইটাকে যদি আমরা রেখে দিই এবং দেখা যায় সেই এনজাইমকে যদি আমরা রিসার্চে কাজে লাগাই, তাহলে দেখবো যে প্রতি 10 ডিগ্রি টেম্পারেচার বাড়ার সাথে সাথে এনজাইমের অ্যাক্টিভিটি 50 থেকে 100 গুণ বাড়তে পারে। ঠিক আছে, তার মানে এনজাইমের এনজাইমকে তুমি যদি আলাদা করে রাখো, সেই এনজাইমের মধ্যে প্রতি 10 ডিগ্রি টেম্পারেচার বাড়লে এনজাইমের অ্যাক্টিভিটি 50 থেকে 100 গুণ বাড়বে। কোনো এনজাইমের অ্যাক্টিভিটি যদি 10 ডিগ্রিতে 100 গুণ বাড়ে, তাহলে তাকে যদি আমি 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করে দেই, তাহলে তার জন্য 10% অ্যাক্টিভিটি বেড়ে যাবে। হ্যাঁ, এভাবে সাধারণত বিভিন্ন এনজাইমের অপটিমাম টেম্পারেচারকে মাথায় রেখে এনজাইমের অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করা পসিবল হয়। বুঝা গেল? জি ম্যাম, তাহলে তো আমাদের যখন জ্বর হয় তখন তো আমাদের শরীরের টেম্পারেচারটা বেড়ে যায়, হুম তখন তো এনজাইমের অ্যাক্টিভিটিটা তো হ্যাঁ, নষ্ট হয়ে বলো। যাবে নাকি হ্যাঁ, এই বেড়ে যাবে? তো বাহ, খুব সুন্দর, খুব ভালো লাগতেছে আমার। আমি এই জিনিসগুলা আমি নিজে থেকে বলি, কিন্তু তোমরা যখন আমাকে আমাকে বলে দিচ্ছ, আমার খুব ভালো লাগতেছে। এবং তোমাদের ক্লাসটার মধ্যে আমি মানে খুবই অ্যাপ্রিশিয়েট করতেছি। আমি কেন তোমাদেরকে, আমি নিজে কষ্ট পাচ্ছি যে কেন ক্লাসরুমে ক্লাস নিতে পারতেছি না, মুখগুলা কেন দেখতে পাচ্ছি না। এত সুন্দর সুন্দর ভাবে তোমরা চিন্তা করতে পারো, আমি অবাক হয়ে যাই। কারণ আমি মানে হ্যাঁ, সত্যি কথা, আমি অ্যাপ্রিশিয়েট করতেছি তোমাদের মানে থিঙ্কিংটাকে। খুবই ভালো লাগতেছে, কারণ আমি এই জিনিসগুলো নিজের থেকে জানাই। কোনো স্টুডেন্ট কখনো এগুলো মানে চিন্তাও করে না। কিন্তু তোমরা ম্যাম চিন্তা আমরা করতে অন্যান্য পারো। টিচারের কাছ থেকে কিন্তু বকা খাই ম্যাম। কেন খাও আমি জানি না, ম্যাম বাট বেশি তোমাদের প্রশ্ন ক্লাস করলে আমি বকা নিজে খাইতে খুব হয়, এনজয় বকা করি। শুনতে এবং হয় তোমরা ম্যাম। যখন এরকম চিন্তা করতে পারো, আমি খুবই অবাক হয়ে যাই, খুব ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে, আমি অ্যাপ্রিশিয়েট করি তোমাদের থিঙ্কিংকে। সো এই যে জ্বর থ্যাংক ইউ হলে ম্যাম। অবশ্যই, তাহলে এটা মাথায় চলে আসে সুন্দর করে যে জ্বর হলে অবশ্যই তাহলে টেম্পারেচার মানে যেহেতু বেড়ে যায়, সেক্ষেত্রে এনজাইমের অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যাওয়ার কথা, তাই না? দেখা যায় যে আমি তো বললাম যে কিছু ক্ষেত্রে আমাদের মোস্ট অফ দ্য এনজাইমের অ্যাক্টিভিটি 37 ডিগ্রি আশেপাশেই ঘুরে, ম্যাক্সিমাম অপটিমাম টেম্পারেচার যেটা জ্বর যখন হয়, যেহেতু টেম্পারেচার ইনক্রিজ করে, অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে এনজাইমের অ্যাক্টিভিটি কমে যায়। এনজাইম অ্যাক্টিভিটি কমে যাওয়া মানে কি, ওই রিয়েকশন গুলা আস্তে আস্তে হচ্ছে, স্লো প্রসেস হচ্ছে। এই জন্যই দেখা যায় যে জ্বর হলে হয় না, মুখে খাবারের রুচি পাওয়া যায় না, হয় না? খুবই মানে জি অলসতা ম্যাম। কাজ করে, এরকম লিথার্জি কাজ করে, হয় না? জি ম্যাম। কারণ কি, জি ম্যাম। অ্যাক্টিভিটি লেভেল ফল করতেছে। কেন? কারণ এনার্জি প্রোডাকশন স্লো ডাউন হয়ে গেছে। এনার্জি যদি না থাকে আমি জি কাজ ম্যাম। করব কি দিয়ে? কি দিয়ে? আমার ইচ্ছা হবে কেন কাজ করার? বুঝতে জি পারছো? ম্যাম। খাবার খাবো জি ম্যাম, কিভাবে? বুঝতে টেস্ট পারছি। বাডি তো তৈরি হচ্ছে না। টেস্ট বাড তৈরি করার জন্য যে এনজাইম গুলো দরকার সেগুলা কাজ করতে পারতেছে না। জি ম্যাম। বুঝতে পারছো? তো জি ম্যাম, এই বুঝতে পারছি জন্যই এখন। কিন্তু বিভিন্ন, শুধুমাত্র জ্বর না, খুব ভালো বলছো জ্বরের কথা, বিভিন্ন ডিজিজ কন্ডিশনে এগুলা হয়। কারণ ফিজিওলজিক্যাল যে এনভায়রনমেন্টটা এনজাইমের কাজ করার জন্য খুব বেশি বেশি এসেনশিয়াল। হ্যাঁ, তো টেম্পারেচার একটা ফ্যাক্টর, আরেকটা ফ্যাক্টর হলো পিএইচ। আরেকটা ফ্যাক্টর হলো পিএইচ। এছাড়াও দেখা যায় যে কিছু ক্ষেত্রে আমাদের কিছু ফিজিওলজিক্যাল কন্ডিশন অনুযায়ী এগুলা ভ্যারি করে এনজাইমের অ্যাক্টিভিটি। তো এখানে যেটা একটু মাথায় রাখো যে এনজাইমের টেম্পারেচার অনুযায়ী যেহেতু এনজাইমের অ্যাক্টিভিটি ভ্যারি করে, কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু এনজাইমকে আজকে আমি আইসোলেট করলাম, তাকে দিয়ে আজকে যখন আমি কাজ করাবো, ওই এনজাইমটা যখন রিয়েকশন করবে, তার জন্য যে টেম্পারেচারে সে ম্যাক্সিমাম ভ্যালোসিটি দিচ্ছে, সেই একই এনজাইমকে যদি আমি স্টোরেজ করে রেখে দেই, 3 মাস পরে কাজ করাতে চাই, তাহলে দেখবো আজকের যে টেম্পারেচার তার জন্য অপটিমাম টেম্পারেচার, হয়তো বা সেই দিনে সেই অপটিমাম টেম্পারেচার তার জন্য ডিনেচারিং টেম্পারেচার হয়ে গেছে। জি ম্যাম। বুঝাতে পারলাম কি? আমি ডিনেচারেশন অফ এনজাইম বলতে বোঝায় এনজাইম নষ্ট হয়ে গেছে। জি ম্যাম। ঠিক আছে, এনজাইমের স্ট্রাকচার আর এনজাইমের স্ট্রাকচারের মতো নাই, ওটার কাজই করতে পারতেছে না, এটা হলো এনজাইম ডিনেচারেশন। সো এই জিনিসটা হতে পারে এনজাইম স্টোরেজের কারণে, যদিও বা এনজাইমকে সাধারণত 5 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে স্টোর করা হয়। এবং এই এনজাইমকে আমরা যত বেশি দিন ধরে স্টোর করে রাখবো, তত এনজাইমের অ্যাক্টিভিটি কমে আসবে, এবং যেই টেম্পারেচারে হয়তোবা তার অপটিমাম টেম্পারেচার হওয়ার কথা, বাট যদি অনেকদিন তাকে স্টোর করে রাখা হয়, সেই টেম্পারেচারে সে ডিনেচার হয়ে যাবে। বুঝা গেল? জি ম্যাম।
ম্যাম আর এইটার আসলে স্পেসিফিক্যালি ব্যাখ্যাটা কেমন ম্যাম? ব্যাখ্যাটা কেমন, তার মানে হলো জিনিস যেটা রেখে দেওয়া হয় সেটা পচে যায়। জি ম্যাম। বুঝতে পারছো? ও আজকে কাজ করার ক্ষমতা 10 দিন পরের কাজ করার ক্ষমতা তো এক হবে না, কারণ ও তো আমাদের বডির মধ্যে নাই, ওকে তো আমি ইনভিট্রো সিস্টেমে রাখছি, ফ্রিজের মধ্যে। জি ম্যাম, এক্সপায়ার্ড হয়ে গেছে ডেট। না হ্যাঁ ম্যাম, মানে ভাবতেছিলাম যে এরকম কিছু কিনা যে যে জায়গায় বসত করতেছে ওইখানে ওইটাই ও আইডিয়াল বানায় নিছে, যার ফলে গেলে হয়তো বা সেটা ও না না ওর না জন্য না, ক্ষতি সেটা হয়ে না যেতে সেটা পারে। না, ওর কার্যক্ষমতা হারিয়ে যেতে পারে। দরজা খুলে দেখবি তুই সিবি তো ফয়সাল একটা ভাই প্রোটিন, একটা বায়োলজিক্যাল মলিকিউল না, একটা বায়োলজিক্যাল জি মলিকিউল ম্যাম। তো এই জন্য। ঠিক আছে, আচ্ছা এখানে দেখা যায় যেটা বললাম যে আমাদের বডি টেম্পারেচারের আশেপাশে ওদের অপটিমাম টেম্পারেচার হয়, এবং দেখা যায় যে টেম্পারেচার অ্যাবাভ 40 ডিগ্রি সেন্টিগ্রেড কজেস দ্য ডিনেচারেশন অফ দ্য এনজাইম। তার মানে আমাদের যখন জ্বরও হয় তখনও 40 ডিগ্রির উপরে সাধারণত টেম্পারেচার উঠে না। সো 40 ডিগ্রির উপরে গেলে টেম্পারেচার গুলো নষ্ট হওয়া শুরু, মানে এই টেম্পারেচারে এনজাইম গুলো নষ্ট হওয়া শুরু হয়। এখন তোমাকে যদি ল্যাবরেটরিতে একটা এনজাইম দিয়ে বলা হলো এনজাইমের কাজ শেষ, এখন এটাকে ইনঅ্যাক্টিভ করে দাও, তখন তুমি কি করবা? তোমাকে কোনো কিছু দেওয়া হলো না, কোনো ইফেক্টর দেওয়া নাই, কোনো মলিকিউল দেওয়া নাই যেটা দিয়ে তুমি এটাকে ইনহিবিট বা তাপ এটাকে দিলেই নষ্ট হয়ে যাবে। তাপ দিলে নষ্ট হয়ে যাবে। সুন্দর কথা, তাই না? নিয়ে একটু হিট করবা, 40 ডিগ্রির উপরে তাপ দিলেই সে নষ্ট, জি ম্যাম। খাওয়া দাওয়া করছো? নষ্ট করে দিবা ফেলে। এই ফয়সাল ভাই মিউট করে কথা বলেন। আচ্ছা, এখানে তাহলে দেখো আমরা যেটা বলতেছি যে রিঅ্যাকশন ভেলোসিটির যে গ্রাফটা দেখতেছি টেম্পারেচারের সাথে তুলনা করে, টেম্পারেচার বাড়তে বাড়তে রিঅ্যাকশন ভেলোসিটি বাড়বে, এবং টেম্পারেচার আরো বাড়তে থাকলে রিঅ্যাকশন ভেলোসিটি কমবে, কারণ এনজাইম ডিনেচার হয়ে গেছে, এনজাইম নষ্ট, কাজ করবে কে? বুঝতে পারছো? জি ম্যাম, বুঝতে পারছি। Fine. একই রকম ভাবে পিএইচ, পিএইচ কিছু ক্ষেত্রে কোনো কোনো এনজাইমের জন্য নির্দিষ্ট হয়। হ্যাঁ, আমরা যদি এক্সাম্পল দেই, যেমন ডাইজেশনের কথা তোমরা বাবা বলতেছো, আমাদের মাউথের মধ্যে এক ধরনের অ্যামাইলেজ রিলিজ হয় যেটা কিনা স্টার্চকে ডাইজেস্ট করে। আবার আমাদের স্মল ইন্টেস্টাইনে আরেক ধরনের অ্যামাইলেজ রিলিজ হয়, অ্যামাইলেজের আইসোএনজাইম। হ্যাঁ, সে আবার একই রকম ভাবে স্টার্চকে ডাইজেস্ট করে, কিন্তু দুজন কাজ করে দুটো ডিফারেন্ট পিএইচ এ। স্যালিভারি অ্যামাইলেজ যেটা, সেটার জন্য পিএইচ একটা নিউট্রাল পিএইচ হলেই হয়, যে কোনো পিএইচ এ সাধারণত কাজটা করতে পারে। বাট প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ ইজ সো স্পেসিফিক ফর বেসিক পিএইচ, তার জন্য তার কাজের জন্য বেসিক পিএইচ যদি না তৈরি করে দেওয়া হয় তাহলে সে তার কাজটা করতে পারে না। বুঝতে পারছো? সো পিএইচ যে ভ্যারিয়েশন আমাদের সেলের মধ্যে বা আমাদের বডির মধ্যে ডিফারেন্ট হয়, যেমন আমাদের ব্লাড পিএইচ এর সাথে কিন্তু আমাদের ইউরিনের পিএইচ ম্যাচ হয় না। ঠিক আছে, তারপরে জি ম্যাম। আমাদের মাউথের পিএইচ এর সাথে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের পিএইচ ম্যাচ হয় না। ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে যদি চিন্তা করি, স্টমাকের পিএইচ এর সাথে স্মল ইন্টেস্টাইনের পিএইচ ম্যাচ হয় না। সো ডিফারেন্ট কাইন্ড অফ পিএইচ আর দেয়ার, যার ফলে এই এনভায়রনমেন্টে বিভিন্ন ধরনের এনজাইম কাজ করতে পারে। এই জন্য সাধারণত সব ধরনের এনজাইম সব জায়গায় কাজ করতে পারে না। বুঝতে পারলে? জি ম্যাম, তার মানে ম্যাম আমাদের তো শরীরে বেশিরভাগ এনজাইমের পিএইচ তো ব্লাডের মতো হওয়ার কথা, কারণ বেশিরভাগ এনজাইম তো ব্লাডের সাথে বেশি কানেক্টেড। ব্লাডের সাথে কানেক্টেড কেন বলো তো? আমি গত যে লেকচারটা পড়িয়েছিলাম তখনই বলেছিলাম আমি যে ব্লাডের মধ্যে এনজাইম গুলো আগে জাইমোজেন ঘুরে বেড়াতে পারে অথবা ইনঅ্যাক্টিভ ফর্মে ঘুরে বেড়াতে পারে, এটা বলেছিলাম না? জি ম্যাম, জি ম্যাম, মনে আছে তো না? বলেছিলেন। সেলগুলো সাধারণত মানে এনজাইম গুলো সাধারণত সেলের ভিতরে কাজ করে, কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমের যে এনজাইম গুলা তারা হলো কেবলমাত্র এরকম ভাবে কাজ করতে পারে যে তারা সেল থেকে রিলিজ হয়ে, যেহেতু তাদের সাবস্ট্রেটটা বাইরে থাকে সেলের বাইরে, সো তারা সেল থেকে রিলিজ হয় জি জাইমোজেন, ম্যাম, তারপরে তারা অ্যাক্টিভেট হয়ে যায় আদার্স জি ম্যাম, কাইন্ড অফ রিঅ্যাকশনের মাধ্যমে, তারপর তারা তাদের অ্যাকশন দেখাতে পারে। বুঝছো? জি ম্যাম, জি ম্যাম, বুঝতে তো পারছি। এখানেও একটা পয়েন্ট চলে আসবে যেটা হলো অপটিমাম পিএইচ ভ্যালু, তার মানে এই পিএইচ এর মধ্যেও এনজাইমটা ম্যাক্সিমাম ভ্যালোসিটি শো করবে, এবং এই পিএইচ এর নিচে গেলে বা এই পিএইচ এর উপরে গেলে তার ভ্যালোসিটিটা কমতে থাকবে। বুঝা গেল? বুঝতে পারলে? কিন্তু এখানে এনজাইমে সাধারণত ডিনেচারেশন হয় না, জাস্ট রিঅ্যাকশন ভেলোসিটি কমে, ডিনেচারেশন হয় না, শুধুমাত্র টেম্পারেচারে এনজাইমকে ডিনেচার করতে পারে। বুঝা গেল? জি ম্যাম, তাহলে ম্যাম ট্রিপসিন যেটা আছে ম্যাম, ট্রিপসিন, তাহলে তো ম্যাম ওটা অনেক কম পিএইচে কাজ করতে পারে, মানে ওটা তো হ্যাঁ, ট্রিপসিনের তো, কারণ ওটা তো স্টমাকে থাকে, স্টমাকে তো অনেক মানে মাত্রায় পিএইচ থাকে। ট্রিপসিন কাইমোট্রিপসিন স্টমাকে রিলিজ হচ্ছে, আবার স্মল ইন্টেস্টাইনেও রিলিজ হচ্ছে, ওটার আইসোএনজাইম আছে। হ্যাঁ, তো জি ওরা ম্যাম, দুইটা ডিফারেন্ট পিএইচ এ দুই ধরনের কাজ করে। জি ম্যাম, তো
এই যে এখানে দেখো চার্ট দেওয়া হয়েছে, লাইপেজ যেটা প্যানক্রিয়াসে রিলিজ হয়েছে যেটার জন্য কাজ করার জন্য অপটিমাম পিএইচ হলো 8। এই পিএইচ না দিলে সে কাজ করবে না। স্টমাক থেকে যে লাইপেজটা পাচ্ছি সেটার পিএইচ হলো 4 থেকে 5। ক্যাস্টর অয়েল যেটা আছে, ক্যাস্টর অয়েল তো আমাদের বডির না, এটা আলাদা একটা অংশে মানে ক্যাস্টর অয়েলে যেটা পাওয়া যায় সেটার মধ্যে যে লাইপেজটা আছে সেটা হলো 4.7 এ কাজ করে। পেপসিন যেটা রিলিজ হচ্ছে, পেপসিন 1.5 থেকে 1.6 এই পিএইচ এ, খুব কম পিএইচ এ, অ্যাসিডিক পিএইচ যেটা স্টমাকে কাজ করে। হ্যাঁ, ট্রিপসিন মানে যেটা এটা তীব্র হলো প্যানক্রিয়াটিক ট্রিপসিন, সেটা বেশি পিএইচ এ কাজ করে, পিএইচ 7.8 থেকে 6.7। ইউরেস যেটা 7 এ কাজ করে। ইনভার্টেস দেখো 4.5 এ। ম্যালটেস যেটা সেটা হলো 6.1 থেকে 6.8 এ। যেটা অ্যামাইলেস প্যানক্রিয়াস থেকে রিলিজ হচ্ছে সেটার জন্য পিএইচ 6.7 থেকে 7। আর যেটা আমাদের স্যালাইভাতে থাকে সেটা আরো কম পিএইচ এ কাজ করে, সেটা হলো 4.6 থেকে 5.2। ক্যাটালেজ যে এনজাইমটা সেটা পিএইচ 7 এ কাজ করে। সো এটা হলো অপটিমাম পিএইচ ফর দিস টাইপস অফ এনজাইম। আদার্স যে এনজাইমগুলো ওদের জন্য এরকম স্পেসিফিক অপটিমাম পিএইচ থাকে। বুঝা গেল? জি ম্যাম। ওকে, সো এখানে পিএইচ, টেম্পারেচার, অনেক সময় আয়নিক স্ট্রেংথ, হ্যাঁ, সাবস্ট্রেটের কি মানে আয়নের যে কনসেন্ট্রেশন সেটা কি রকম অবস্থায় আছে, আয়নিক স্ট্রেংথ মানে পজিটিভ আয়ন কতটুকু, নেগেটিভ আয়ন কতটুকু, সেটার উপর ডিপেন্ড করে অনেক সময় এনজাইমের activities. So different kind of effectors are there to regulate the activity of enzyme. এর ফলে টোটালি আমাদের বডিতে এনজাইম রেগুলেটেড হয়। এই পর্যন্তই তোমাদের 209 এর সিলেবাস কমপ্লিটেড, ফুললি ডান। হ্যাঁ, আগামী সপ্তাহে তো তোমাদের প্রেজেন্টেশন হবে, তারপরেই তো তোমাদের ভাইবা নিব। সো ভাইবার জন্য ফুললি টোটাল সিলেবাস ইনক্লুডিং দ্য মিড সিলেবাস এবং প্রেজেন্টেশনটা আশা করি তোমরা ভালো মতোই সবাই দিতে পারবে। ম্যাম ম্যাম ভাইবাটা কি কোনোভাবে কিছু করা যায় ম্যাম? ভাইবাটা কোনোভাবে কিছু করা যাবে না, ভাইবার জন্য পড়ে ফেলো, তাহলে পরীক্ষার জন্য পড়া হয়ে যাবে। বেসিক কোশ্চেন করবো, তোমরা নিজেরাই তো বেসিক খাটাতে পারো, আবার ভাইবার জন্য তোমরা কেন টেনশন করছো আমি তাই বুঝি না। ম্যাম আসলে আমরা অনেক দিন ধরে ভাইবা দেই না তো ম্যাম, খুব টেনশন হয় ম্যাম। কোনো অসুবিধা নেই, ভাইবা খুব অ্যাটেন্ড ভয় করো, পাই ভাইবা ম্যাম। তোমাদের কোর্স ভাইবাও আছে, ভাইবা তো দিতেই হবে, তাই না? আর এটা তো আমি অনলাইনে নিচ্ছি, আমাকে তো ভয় পাওয়ারও কিছু নাই। ম্যাম আরো বেশি ভয় লাগে ম্যাম। না না, ম্যাম কোনো ভয় অনলাইনে লাগবে না। দেখেই ভয় লাগে ম্যাম, যদি সরাসরি হইতো অতটা ভয় লাগতো না ম্যাম। আরে অনলাইনে আমি কি বকা দিব বলো? ম্যাম সরাসরি ভাইবার তো এই বকা ব্যাপারটা দিয়ে আপনি অন্য কিছু নিয়ে নেন ম্যাম, প্লিজ ম্যাম, একটু না রিকোয়েস্ট রাখেন না, ম্যাম। এই ভাই থাকবে, আমি আর চাই না, তোমরা ভালো মতো পড়াশোনা করো, আমি এটা চাই। আমি জানি তোমরা ভালো করবে কারণ তোমাদের বেসিক ক্লিয়ার। ম্যাম যে ভাইবার কোশ্চেন বদলে একটা আমরা সিটি নিয়ে ম্যাম বকা যাই দেন সেটা বড় কথা না, কিন্তু কি যে ধরবেন ভাইভাতে আমরা আসলে ম্যাম মানে কি ধরবো এনজাইম কাকে বলে বলো, বা একটা এনজাইমের এক্সাম্পল বলো, অপটিমাম টেম্পারেচার কাকে বলে বলো, অপটিমাম পিএইচ কাকে বলে বলো, এনজাইমের অ্যালোস্টেরিক ইফেক্টর বলতে কি বোঝায়, অ্যালোস্টেরিক ইফেক্টর কয় ধরনের হয়, তুমি এক্সাম্পল জানো কিনা? ম্যাম সরাসরি বলতে গেলে তো জানা জিনিসও এলোমেলো হয়ে যায়। ম্যাম ম্যাম আমাদের ফাইনাল সিলেবাসটাকে কোনোভাবে একটু ইয়ে করা যায় না ম্যাম? ম্যাম কই আছে? ম্যাম কি আছে? নেট প্রবলেম মনে হয়। ম্যাম মনে হয় না। ম্যাম ম্যাম কিন্তু